আপনারা যে ভুলটা করতেছেন, এই যে আমি ধরেন একটা পেজের মধ্যে ইমেজ নিয়ে আসছি, ইমেজটার পাথ আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। যদি দিতে না জানেন তাইলে হচ্ছে যে আপনি ইমেজটা আপনার ব্রাউজারে শো করবে না। এখন আমরা এখানে কি করতেছি, এখানে অ্যাবাউট পেজটা আছে, যে এসটিএমএল পেজটা বাইরে আছে, একটা ইমেজ নামে ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভিতর কি ব্যানার নামে একটা ইমেজ আমরা রাখছি। এখন যদি আমার এই অ্যাবাউট ডট এসটিএমএল এখানে যদি যাই, এখানে কি বলতেছি, ইমেজ নামে একটা ফোল্ডার আছে। আহ, এই যে আমি যদি এই ইমেজটাকে আমার ব্রাউজারে শো করাইতে চাই, তাইলে এটা হচ্ছে অ্যাবাউট পেজ। এখানে ইমেজটাকে যদি ইমেজটাকে যদি আমি ব্রাউজারে শো করাতে চাই, তখন আমাকে কি করতে হবে, ইমেজ নামে একটা ফোল্ডার আছে, ওই ইমেজে যাব, দেন হচ্ছে যে আমি ইমেজটাকে পাবো। আমি কোথায় গেলে ইমেজটাকে পাবো, ইমেজ ফোল্ডারের ভিতরে গেলে আমি ইমেজটাকে পাবো। তার মানে দাঁড়ায় যে আমি প্রথমে কি আমার এই ইমেজটা ব্রাউজারে শো করার জন্য আমাকে প্রথমে যাইতে হবে ইমেজ ফোল্ডারের ভিতরে। দেন আমি ইমেজের নামটা যখন দিব, তখন আমরা কি ইমেজটাকে ব্রাউজারে শো করব। এখন ধরেন যে ইমেজ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ব্যানার নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং ওই ব্যানার ফোল্ডারের ভিতরে আমি কি করছি, এই ইমেজটা রাখছি। ব্যানার ফোল্ডারের ভিতর ইমেজটা রাখছি। তাইলে এখন বলেন তো, আমাদের এখানে কি ইমেজ স্ল্যাশ ব্যানার ডট জেপিজি দিলে আমার এই ইমেজটা শো করবে? বলেন তো, শো করবে? না ভাইয়া, করবে না তো। সৌরভী আপনি বলেন, শো করবে? না ভাইয়া, করবে না। কেন করবে না? কারণ হচ্ছে যে আমাকে অবশ্যই আমি যদি শো করাইতে চাই আমার ইমেজটা, তো আমাকে প্রথমে যাইতে হবে কোথায়, ইমেজ ফোল্ডারে। দেন হচ্ছে যে আমি আবার ব্যানার নামে ফোল্ডারটাতে যাইতে হবে, দেন আমি ইমেজটা পাচ্ছি, মানে আমার যেখানে ডেস্টিনেশন ওইখানে যাইতে পারতেছি। তাইলে আপনাকে ঠিক এই চিন্তা ভাবনাটা আপনার এই কোডের মধ্যে লিখতে হবে। প্রথমে আমাকে ইমেজ ফোল্ডারে যেতে হবে, তারপর হচ্ছে যে ব্যানার নামে একটা ফোল্ডার আছে ওইটাতে যাব। যাওয়ার পর একটা ইমেজ আছে, ওই ইমেজটার নামটা লিখে দিব, যে ইমেজটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন। তাইলে কি হবে, ইমেজটা শো করবে। যদি আমি ওইটা না লিখে, যদি আমি আমার স্যারে দেখাই দিচ্ছে যে ইমেজ স্ল্যাশ ব্যানার ডট জেপিজি হবে, ওইটা লিখে দিলাম, কিন্তু আমার এই যে ইমেজটা শো করতেছে না। আমি যে যে ফোল্ডারের ভিতর ইমেজ রাখছি, যেখানে ইমেজ রাখছি, সেই পাথটা আমি ভালোভাবে দেখাইতে পারি না, তখন আমার ইমেজটা শো করবে না। এখন আপনি কি করলেন, আপনি ইমেজ ফোল্ডার রাখছেন এক জায়গায়, এই অ্যাবাউট আর ইন্ডেক্স পেজগুলো রাখছেন অন্য জায়গায়, তাইলে তো তখন আপনাকে ওই আহ, ইয়াটা দেখাই দিতে হবে, যে পার্টটা আপনাকে ঠিকঠাক ভাবে দেখাই দিতে হবে। তো আপনারা যে ভুলটা করতেছেন, যে আমি সবসময় বলি যে একটা ফরম্যাটেড ওয়েতে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনারা ভুল করবেন। আমি ক্লাস 5 নামে একটা কি নিলাম, ফোল্ডার নিলাম, ওইটাতে আমার সব এসটিএমএল ফাইল, সব ইমেজ ফোল্ডারের ভিতর ইমেজ রাখছি, সিএসএস ফোল্ডারের ভিতর সিএসএস রাখছি। এর কারণ কি, যখন আপনি রিলেশন করতে যাবেন, তাই তখন রিলেশনটা ভালোভাবে হবে আর কি, যে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না, যে ইমেজের সাথে ইমেজ, আর আপনি যখন এসটিএমএল পেজের মধ্যে ইমেজটা দেখাবেন, তখন ঠিকঠাকভাবে কাজ করবে। আর যদি আপনি এই অ্যাবাউট পেজটাকে যদি আমি বাইরে নিয়ে যাই, তখন আপনার এই যে রিলেশন করা ইমেজের সাথে অ্যাবাউট পেজের কানেকশন যেটা করা, ওইটাতে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন, যেটা আপনি নতুন অবস্থায় সলিউশন করা অনেক কষ্ট হয়ে যাবে। সো সেই জন্য আপনাদেরকে বলে আমি সবসময় ফরম্যাটেড ওয়েতে কাজ করা, যেন আমাদের কোনো ধরনের ঝামেলা যেতে না হয়, কোনো ধরনের ঝামেলায় না পড়ি। সো এটা এখন থেকে মাথায় রাখবেন, যে আমি কিভাবে কাজ করি ওইটা একটু করে ফলো করবেন, ওইভাবে কাজ করার ট্রাই করবেন। এখন আপনার ইমেজ তো শো করবে না, শো হবে, কারণ হচ্ছে যে আপনি ইমেজ ফোল্ডার রাখছেন এক জায়গায়, ক্লাস 5-এর ভিতরে ইমেজ ফোল্ডার রাখছেন, স্টাইল ডট সিএসএস রাখছেন, এগুলো আবার রাখছেন অন্য জায়গায়। এখন আপনার এই ইমেজকে অ্যাক্সেস নিতে হইলে আপনি অ্যাবাউট পেজ যেখানে রাখছেন ওইখানে লিখতে হইতো যে class5/image স্ল্যাশ ব্যানারের নাম, হ্যাঁ, এভাবে লিখতে হইতো। হ্যাঁ, সেজন্য আপনি সবগুলো একটা প্রজেক্ট ফোল্ডারের ভিতর নিয়ে আসবেন। আপনি যখনই কাজ করতেছেন, যেমন আজকে আমি ক্লাস 6-এর কাজ
স্টার্ট করব, তখন আমি কিন্তু ক্লাস 5-এর মধ্যে কিন্তু ওই কোডগুলো লিখি না, তখন আবার আমি সব কিছু নতুন করে নিই। কারণ হচ্ছে আপনারাও ভালোভাবে বুঝবেন, বোঝার জন্য, এবং আমার কাজ করতে যেন কোনো প্রবলেম ফেস না হয়। এক জায়গায় আমি সব কোড লিখতে গেলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য আমি আলাদা আলাদাভাবে করি, ঠিক ওইভাবে কাজগুলো করতে হবে। হাম, গত ক্লাসের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, না বুঝেন নাই বা হয় নাই এরকম? প্রবলেম তো এখন থাকবে না, কারণ হচ্ছে যে আপনার প্র্যাকটিস করেন নাই। কি পড়াবো বলেন? প্র্যাকটিস যেহেতু করে আসেন না, কি পড়াবো? ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার মানে আনতে প্রবলেম হচ্ছে, মানে কি কি কারণে প্রবলেমটা হতে পারে এটা একটু বলবেন? বুঝি নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে প্রবলেম হচ্ছে, তো কি কি কারণে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা না আসতে পারে কি এটা কি কারণে বলবেন? বলতে, যে আপনি যদি পাথটা ঠিকঠাক ভাবে দিতে না জানেন, এই যে ইমেজের পাথ, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে ইউআরএল লিখতেছি, তাই না? এই জি ইউআরএলটা ঠিকঠাক ভাবে যতক্ষণ পর্যন্ত দিতে না জানতেছেন, ততক্ষণ পর্যন্ত জি আপনার ইমেজটা শো করবে না। এটা ছাড়া অন্য কোনো প্রবলেম নাই। এখন আপনার, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য ইমেজ নামে, ভাইয়া আমার ইমেজের ভিতর আমি কি রাখলাম, ইমেজ ফোল্ডারের ভিতর আমি ইমেজটা রাখলাম, এবং স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই যে ইমেজ ফোল্ডারের ভিতর আমি ইমেজটা রাখলাম, এখানে ইমেজটা আছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে। আমি কি করলাম, ইমেজ, হ্যাঁ, ইমেজ ফোল্ডার স্ল্যাশ ব্যানার, এবং যেহেতু এর আগে দুইটা ডট, দুইটা ডট এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিতে বলছে, এখন এটার মিনিং আমি এখন বলতেছি না কেন দিতে বলছি, এখন বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, সো সেজন্য বলতেছি না, আর কিছুদিন পরে আপনারা যখন একটু সবকিছু আরো বেশি বুঝতে পারবেন, তখন এটা এটা আমি বলে দিব যে কেন আসলে আমরা এটা করতেছি। হ্যাঁ, কিন্তু আমি যে ফরম্যাটে লিখছি, যে ফরম্যাটে ইমেজ এবং ব্যানারগুলো এই ইমেজটা রাখছি, ঠিক ওই ফরম্যাটে রাখলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। হ্যাঁ, আপনি যদি আমার মতো করে না রেখে আপনার মতো করে রাখেন, আমি এখানে কি করছি, ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ রাখলাম, সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস রাখলাম। আপনি যদি এভাবে না রাখেন, তাইলে কিন্তু আমি যে ফরম্যাটে লিখছি ওই ফরম্যাটে কাজ করবে না। বুঝতে পারছেন? ভাইয়া আমি হচ্ছে ইন্টারনাল সিএসএস এ মানে লিখবো, মানে ইন্টারনাল হচ্ছে লিখবো, আমি এক্সটার্নালে করবো, তখন প্রবলেম হচ্ছে, তখন তো আসছে না, কালার আসছে কালার কিন্তু ইন্টারনালে যদি লিখেন, ইন্টারনালে যদি সিএসএস লিখেন, তখন আপনাকে কি হবে, ইন্টারনাল সিএসএস লিখলে তো তখন আপনাকে কোথায় যাইতে হচ্ছে না। আম, এটা মূলত যখন এক্সটার্নাল সিএসএস লিখতেছি তখন আমরা নিয়ে যাচ্ছি, ইন্টারনাল সিএসএস যখন লিখতেছি তখন আমাদের ফোল্ডারটা কই, ইন্টারনাল সিএসএস যখন লিখতেছি তখন আমাদের কি হচ্ছে, এটা আহ, এই জায়গায় আমি ডট, ডাবল ডট স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে এটা সিএসএস ফোল্ডারের ভিতর রাখছি, মানে স্টাইল ডট ও সিএসএস আচ্ছা, স্টাইল, এখানে সিএসএস ফোল্ডারের ভিতর রাখা মানে এটাকে ব্যাক করাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। হ্যাঁ, মানে সিএসএস ফোল্ডারের ভিতর রাখছি, তো ওইটাকে ব্যাক করানোর জন্য দুইটা ডট স্ল্যাশ দিয়ে আমি ব্যাক করাচ্ছি। এখন যখন আপনি জি ভাইয়া বুঝেছি। ইমেজের ভিতর রাখতেছেন, আপনি ইন্টারনাল সিএসএস লিখতেছেন, ধরেন আমি অ্যাবাউট পেজের মধ্যে ইন্টারনাল সিএসএস লিখে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো। ওকে, জি জি তাইলে দেখাচ্ছি, স্টাইল, আমি ইন্টারনাল সিএসএস লিখবো, বডির ভিতরে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, যেহেতু ইন্টারনাল সিএসএস লিখতেছি তাহলে আমরা লিখতেছি কোন জায়গায়, এটা মাথায় রাখেন, আমরা লিখতেছি অ্যাবাউট পেজে। সো অ্যাবাউট পেজটা কোথায় আমার, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। তাহলে আমি ইমেজটাকে খুঁজে নিতে হলে তাহলে কোথায় যাইতে হবে, ইমেজ নামে ফোল্ডারে যাইতে হবে, এরপরে ব্যানার নামে ফোল্ডার, এখন তো আমি ব্যানার নামে একটা ফোল্ডার করছি সেই জন্য ব্যানার নামে ফোল্ডারে যেতে হবে, দেন ইমেজটা পাবো। তাহলে এখানে লিখবো যে ইমেজ ফোল্ডার, তারপর হচ্ছে যে ব্যানার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আবার ভেতরে, ব্যানার ডট জেপিজি। এখানে ফরওয়ার্ড স্ল্যাশ এবং দুইটা ডট দিই নাই এই কারণে, এটা হচ্ছে অ্যাবাউট ডট এসটিএমএল এর মধ্যে, মানে এসটিএমএল পেজের মধ্যে এখানে আছে, এখান থেকে তাহলে ইমেজটাকে কি ইয়া করবে, রিড করবে, ইমেজটাকে নিয়ে আসবে। এখন দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসছে, এই যে দেখছেন,
বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে ওইটা পারছি। যেহেতু আমরা সিএসএস ফোল্ডারের ভিতর রাখছি, সে কারণে আমরা এখানে ডট এবং ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি। আর যখন ইন্টারনাল সিএসএস হিসেবে ইউজ করি তখন তো কোনো সিএসএস ফোল্ডার থাকবে না, তখন তো এই ব্যানার এই অ্যাবাউট ডট এসটিএমএল থেকে এই ইমেজটাকে কল করবে। আগে জি হয়তো ভাইয়া কি, আমার একবার হয়েছে। হ্যাঁ ভাই আমি হচ্ছে কালকে এটার সমস্যা মানে আমি এক্সটার্নালে লিখেছি আবার সিএসএস টাকে ফাইলে রাখি নাই। তো মানে এর জন্য ভুল হয়েছে, তো পরে যখন ফাইলে রাখলাম তখন চলে আসছে, কিন্তু যখন ইন্টারনালে করতে যাচ্ছি তখন আর হচ্ছে না, সেটাই প্রবলেম হচ্ছিল। আচ্ছা। আমি তাইলে আজকের ক্লাসে যাই। ক্লাস 6 একটা ফোল্ডার নিব সিএসএস, একটা ফোল্ডার নিব ইমেজ, ইমেজ ফোল্ডার নিব, এগুলো কেটে দিই। সিএসএস ফোল্ডারের ভিতর একটা ফাইল নিব স্টাইল, সরি স্টাইল ডট সিএসএস। তারপর নর্মালি আমাদের একটা এইচটিএমএল ফাইল নিব ক্লাস 6 এর মধ্যে, ইন্ডেক্স ডট এসটিএমএল। এসটিএমএল টাইটেল হচ্ছে যে সিএসএস। এবার আমরা গত ক্লাসে আমরা যে যে জিনিসগুলা দেখছিলাম, গত ক্লাসে আমরা দেখছি যে কিছু সিএসএস না, গত ক্লাসে আমরা দেখছি যে ক্লাস, তারপর হচ্ছে যে ক্লাস সিলেক্টর, এসটিএমএল এলিমেন্ট সিলেক্টর, সরি এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর, এই জিনিসগুলো আমরা দেখছি এবং কিছু কিছু সিএসএসও আমরা দেখছিলাম। সো আজকে সিএসএস এর প্রপার্টি নিয়ে আরো একটু বিস্তারিত দেখব। গত ক্লাসে আমরা কিছু সিএসএস প্রপার্টি দেখছি, বাট আজকে আরো বিস্তারিত দেখব। আমাদের অনেকগুলো সিএসএস প্রপার্টি আছে, কাজ করার সময় আমাদের প্রয়োজন হয়, সো আমরা বিস্তারিত আজকে আরো অনেক কিছু দেখব। আপনাদের আমার যেটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনাদের কাজগুলো শেষ করতে হবে, নাহলে আমি আসলে আমি করাই যাব, আপনাদের প্রেশার হয়ে যাবে, আপনারা কাজ শেষ করতে পারবেন না। সিএসএস এ যদি যাই, আমরা সিএসএস নিয়ে গত ক্লাসে কথাবার্তা বলছি। এই যে এখানে আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন, W3 স্কুল ওয়েবসাইটটাতে যদি আসেন, তাহলে আপনারা আমি যেগুলো পড়াচ্ছি অনেকগুলো না, ম্যাক্সিমাম জিনিস এখানে আছে, যেগুলো একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো নিয়ে আমি কথাবার্তা বলতেছি আপনাদের সাথে। আমরা সিলেক্টর নিয়ে কথাবার্তা বলছিলাম গত ক্লাসে। এই যে যেমন ধরেন যে সিলেক্টর যদি বলতে যাই, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, হ্যাঁ, সো এই জিনিসগুলো এখানে আছে। সিএসএস ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে আপনাদেরকে সাথে কথাবার্তা বলি নাই। ব্যাকগ্রাউন্ড নিয়ে গত ক্লাসে খুব বেশি কথাবার্তা বলছি, যে অনেকগুলো কথাবার্তা বলছি কি কি থাকতে পারে ব্যাকগ্রাউন্ড রিলেটেড। ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড রিপিট থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট থাকতে পারে। এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিয়ে কথাবার্তা বলছি, ফিক্সড করে দিচ্ছি, আবার হচ্ছে যে আমরা নর্মালি রাখতেছি। ফিক্সড যখন করে দেই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কোনো ইমেজকে, ওই ইমেজটা ফিক্সড থাকে, দেন আমাদের কন্টেন্টগুলা কি হয়, মুভ করবে, মানে বটম থেকে টপের দিকে যাবে স্ক্রলিং করলে। সো আমি গত ক্লাসে এই সবগুলা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা কতটুকু অনেকে প্র্যাকটিস করে না ম্যাক্সিমামই, সো এগুলো প্র্যাকটিস করে আসবেন, নাহলে আমি সবসময় বলি ক্লাস নিয়ে আমি মজা পাবো না। ক্লাস কি নিব আপনারা যদি প্র্যাকটিস করে না আসেন, এটাই আর কি। আচ্ছা এবার আচ্ছা গত ক্লাসে আরেকটা জিনিস, ওকে, এগুলো তো বলছি যে আমরা হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারি, আরজিবি কালার কোড ইউজ করতে পারি, অথবা কালার নেম ইউজ করতে পারি।
আমি ইন্ডেক্স পেজে যাচ্ছি, আমি একটা ধরেন যে পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নিচ্ছি স্ল্যাশ পি ট্যাগ, আর এখানে বলতেছি একটা কন্টেন্ট নিয়ে আসে। একটা কন্টেন্ট নিয়ে আসলাম, কন্টেন্টটা যদি আমরা একটু করে দেখি, ক্লাস 6-এ যাই, দেন আমরা কন্টেন্টটা একটু করে দেখে আসি। এইটা এখন এটার মধ্যে আমরা সিএসএস ইউজ করব, এটার মধ্যে আমরা কি সিএসএস ইউজ করব। সো আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা বলে ফেলছি, অনেকগুলা কথাবার্তা ব্যাকগ্রাউন্ড নিয়ে বলে ফেলছি। আপনারা যখন আমার ক্লাসটা করতে যাবেন, ক্লাস করার পাশাপাশি যদি কোনো কিছু না বুঝেন, এখানে এসে আপনি কিছু একটা রিড করে দেখতে পারেন। আর এখানে অলরেডি সব ম্যাক্সিমাম সব কিছুর এক্সাম্পল দেয়া আছে, আপনি যদি এক্সাম্পলগুলোও ট্রাই ইট ইউরসেলফ দিয়ে দেখতে পারেন অনলাইনে যে আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বোঝার ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমার ক্লাসের পরেও আমার ক্লাসটা প্র্যাকটিস করতে করতে দেন আমি যে টপিকসগুলো নিয়ে কথাবার্তা বলছি সেগুলো এখানে এসেও দেখতে পারেন যে আসলে নতুন কি আছে আমি যেটা নিয়ে কথাবার্তা বলি নাই। হ্যাঁ, আর এখানে এসেও আপনি এডিট করতে পারতেছেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, কালারটা আপনি চেঞ্জ করে আপনি রান দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। ধরেন যে আমি এখানে রেড করে দিচ্ছি, রেড করে রান দিচ্ছি, এখানে রেড হয়ে যাচ্ছে, আমরা এটা থেকে চেঞ্জ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে কথাবার্তাগুলো এখান থেকে আমরা করে আসছি, আমরা গত ক্লাসে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিলেটেড সব কিছু বলে ফেলছি। দেন হচ্ছে যে আপনারা এখান থেকে দেখবেন এটা, এবং কালার রিলেটেডও কথাবার্তা আমরা বলে ফেলছি যে কালার কি কি ধরনের কালার হইতে পারে, আমরা কিভাবে নিতে পারি, কালার রিলেটেড কথাবার্তাও আমরা বলে ফেলছি। এখন আসবো যে টেক্সট রিলেটেড কথাবার্তা বলবো। এই যে টেক্সট রিলেটেড কথাবার্তা, আমরা ফরম্যাটিং টেক্সটের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, একটা টেক্সটের যদি কালার আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি লিখবো। ধরেন এখানে আমি একটা স্পেসিফিক ক্লাস ডিক্লেয়ার করতেছি, যে ক্লাসের মধ্যে লিখতেছি যে ধরেন পেইন্টিং কন্টেন্ট, আমার নর্মাল একটা কিছু লিখতেছি, যে একটা ক্লাস স্পেসিফিক ভাবে ডিক্লেয়ার করে রাখতেছি। আমি ক্লাস সিলেক্টর ইউজ করব। আমি এখন কি করব, এই যে স্টাইলের মধ্যে গিয়ে আমি ক্লাসটার নাম দেব। যে আচ্ছা, ক্লাস যখন আমরা ডিক্লেয়ার করি তখন আমরা কি ইউজ করি স্টাইলের মধ্যে, ওই ক্লাসটার জন্য সিএসএস লেখার জন্য কি ইউজ করি, ডট ডট ইউজ করি। ডট ইউজ করি। ডট এবং ক্লাসের নেম নেওয়ার পর এবার আমি সিএসএস লিখব। এখন কি এটা কাজ করবে আমার এখানে সিএসএস লিখলে? কাজ করবে না ভাই, করবে না, লিংক করাতে হবে। লিংক করাতে হবে। সো আমি আগে লিংক করা নিয়ে আসি, লিংক। আচ্ছা, আমি লিখি, আপনারা আবার বলবেন যে কি ক্লিক করছে চলে আসছে। লিংক রিলেশন স্টাইল শিট, তারপর href হাইপার লিংক করাবো, দেন যে স্টাইল, আচ্ছা সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস নামে আমাদের সিএসএস ফাইলটা আছে। এখন আমরা চাচ্ছি যে আমার এই পি ট্যাগের কালার চেঞ্জ করব, তখন আমরা কি কালার প্রপার্টি ইউজ করব, সিএসএস এর কালার প্রপার্টি আমরা ইউজ করব। ওকে, কালার প্রপার্টি ইউজ করার সাথে সাথে দেখবেন যে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের কালার। আমার টেক্সটের যত ধরনের টেক্সট পাবো সবগুলার কালার চেঞ্জ করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কালার প্রপার্টি। যতগুলা টেক্সট আছে, টেক্সট রিলেটেড যতগুলা ট্যাগ আছে, যেমন লেবেল ট্যাগ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপর হচ্ছে যে টেক্সট রিলেটেড যত ট্যাগ আছে টেক্সট রিলেটেড, এবং অন্যান্য ট্যাগের মধ্যে যে টেক্সট থাকে ওগুলার কালার করার জন্য, যেমন হাইপারলিংকের মধ্যে যদি ওই
লিঙ্কের ভেতরে যদি আমরা কালার করতে চাই, যেটার উপর ক্লিক করলে আমাদের লিঙ্কে যাবে, যেমন ফেসবুকের উপর ক্লিক করলে ফেসবুকের পেজে যায়, তো এই ফেসবুক লেখাটাকে যদি কালারফুল করতে চাই তখন আমরা এই কালার প্রপার্টি ইউজ করে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা চাইলে টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে গেলে আমরা কোন কোন ফরম্যাটে করতে পারি, আমি গত ক্লাসেও বলছি, আমরা কালারের নাম লিখতে পারি, কালারের হেক্সাডেসিমাল কোড লিখতে পারি, অথবা কালারের আরজিবি কোড লিখতে পারি। এবং আমরা যখন এখানে গুগল এসে বলবো যে কালার কোড দিয়ে সার্চ করি, আমাদের অনেকগুলো ওয়েবসাইট করে সাজেস্ট করে। আমরা যদি প্রথম ওয়েবসাইটেও যদি যাই, আপনি আপনার মতো ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমি যদি প্রথম ওয়েবসাইটেও যাই, আমাকে এখানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড আর এটা হচ্ছে আরজিবি কোড। হ্যাঁ, যে কোনো একটা আমরা নিতে পারি, অথবা ওই কালারের নেম আমরা ইউজ করতে পারি। নর্মালি বেসিক কিছু নাম আমরা জানি, এর পরবর্তীতে নামগুলো আমাদের জানা থাকে না। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা কালার কোড নিব, আমরা এখান থেকে যে কোনো যেটা আছে ওইটা যদি নেই, আমরা ধরুন হেক্সাডেসিমাল কোড ইউজ করব, তখন এখান থেকে কালারের যে হেক্সাডেসিমাল কোড আছে ওইটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেব। গত ক্লাসে আমি যেগুলো একটু আপনি রিপিট করতেছি, যেহেতু আপনারা কাজ করেন নাই বলতেছেন। সো এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আসি কালারের পরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট যেভাবে আমরা বেসিক ওয়ার্ডে দেখতাম, অ্যালাইনমেন্ট মানে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, তারপর সেন্টার, তারপর হচ্ছে যে জাস্টিফাই মানে দুই দিক দিয়ে সমান থাকবে, একটা প্যারাগ্রাফ আকারে থাকবে, দুই দিক দিয়ে সমান থাকবে। এখন আমরা অ্যালাইনমেন্ট যদি করি, একটা টেক্সটের অ্যালাইনমেন্ট যদি করি, সেটা শুধু পি ট্যাগের জন্য হবে না, সেগুলো সব ট্যাগের জন্য হবে। যতগুলা ট্যাক্স রিলেটেড ট্যাগ আছে সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। সো আমি সেজন্য লিখব টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইন, LIGN, অ্যালাইন। টেক্সট অ্যালাইন যখন আমরা আমাদের ডিফল্টভাবে থাকে কোথায়, লেফটে। ডিফল্টভাবে থাকে টেক্সট যখন শুরু হয় ডিফল্টভাবে থাকে লেফটে। আমি চাইলে এটাকে রাইট করে দিতে পারবো। সো টেক্সট অ্যালাইন যখন রাইট লিখবো তখন হচ্ছে যে এটা আমাদের রাইটে চলে যাবে। এই যে রাইটে, লেফটে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে না, রাইট থেকে শুরু হচ্ছে লেখাগুলা। আর যদি বলি যে না টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার যদি ইউজ করি, তাহলে কি হচ্ছে লেখাটা একদম সেন্টারে হয়ে যাচ্ছে। এই যে লেখাটা সেন্টারে আছে, দুই পাশেও কি স্পেস আছে, লেখাটা সেন্টারে আছে। আর যখন আমরা বলবো যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, যখন বলবো দুই পাশে সমানভাবে থাকবে। এই যে দেখেন এ পাশেও সমান এ পাশেও সমান, একদম প্যারাগ্রাফের মতো সুন্দর করে সাজানো আছে। সো আমরা যখন কোনো বড় কন্টেন্ট নিয়ে কাজ করি তখন টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিই, যেন দুই দিক দিয়ে প্যারাগ্রাফগুলো সুন্দর করে থাকে, একদম ইকুয়াল অবস্থায় থাকে। সো তাইলে কি টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে চারটা ভ্যালু নিয়ে কাজ করে। একটা হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট, যেহেতু লেফট ডিফল্টভাবে থাকে সেহেতু আমাদের লিখতে হয় না। যদি কোনো সময় যদি লিখতে হয় তাহলে আপনি লিখতে পারবেন। আর কি কি আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, যে কোনো একটা আপনার প্রয়োজন অনুসারে আপনি ইউজ করতে পারবেন। এখন আপনাদের তো একটা সমস্যা যে ভাই এত পি ট্যাগের মধ্যে লিখছে, তাইলে মনে হয় পি ট্যাগের মধ্যে টেক্সট অ্যালাইনটা হবে, আর কোনো জায়গায় হবে না। ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে /a, এবং এটার মধ্যে লিখতেছি যে ফেসবুক, এবং এখানে যদি বলি যে হাইপারলিংক, এখানে লিংক বসাচ্ছে না, জাস্ট হ্যাশ দিয়ে রাখতেছি। এবং এটার জন্য যদি একটা এই সিএসএস সিলেক্টর দিয়ে যদি একটা কোড লিখি, মানে দিয়ে মানে যেখানে ট্যাগ আছে ওই ট্যাগটা ধরে যদি আমি সিএসএস কোড লিখি, সিএসএস কোডগুলো লিখি, এটাকে কি বলা হয়, সিএসএস এলিমেন্ট সিলেক্টর। সো এভাবে যদি লিখি, এখানে যদি আমি বলি যে নর্মালি কীরকম দেখায়, নর্মালি আগে দেখে আসি যে কীরকম দেখাচ্ছে। এই যে লেফট আছে না, আচ্ছা এখানে যদি আমি টেক্সট অ্যালাইন করে দিই, টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দিই, তাহলে কি হচ্ছে আমরা একটু দেখে আসি। আচ্ছা এটাতে কাজ করবে না, এটা আমরা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে যদি আমরা অন্য কোনো ট্যাগ ইউজ করে দেখি। এই যে কাজ করছে, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এগুলাতে কাজ করবে। যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ কাজ যদি আমরা এভাবে করতে চাই, তাহলে এখানে ধরেন হেডিং ট্যাগ ইউজ করে দিতে হবে, বা
পি ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগের ভেতরে রাখলে ওইটা কাজ করবে, বাট অ্যাঙ্কর ট্যাগের জন্য ডিরেক্টলি কাজ করবে না। অ্যাঙ্কর ট্যাগের জন্য টেক্সট লাইন ডিরেক্টলি কাজ করবে না। যদি আমি আরও ট্যাগ নিই, যে যদি লেভেল, আমরা আরেকটু ট্রাই করে দেখি যদি লেভেল ট্যাগের মধ্যে আসলে কি পারা যায় কিনা, লেভেল ট্যাগে সেন্টার কাজ করে কিনা। লেভেল ট্যাগ আপনারা ইউজ করে দেখবেন, যদি কাজ না করে তো তাহলে কাজ করবে না, আর কাজ করলে তো করে ফেলবেন। লেভেল ট্যাগ টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে লেভেল ট্যাগে কাজ করছে। সো আপনি যে কোনো ট্যাগের মধ্যে ইউজ করতে পারবেন। ইমেজ ট্যাগে তো হবে না, যে কোনো ট্যাগ বলতে ট্যাক্স রিলেটেড ট্যাগগুলোতে যেখানে আপনি কন্টেন্ট লিখবেন ওগুলাতে ইউজ করে দেখতে পারবেন। যদি কাজ না করে তাহলে তো কাজ করবে না, আর যদি কাজ করে তো ঠিক আছে। এমনিতে হচ্ছে যে H1P ট্যাগ, লেভেল ট্যাগ, তারপর হচ্ছে যে আর কি ট্যাক্স রিলেটেড কি ট্যাগ আছে, এগুলাতে কাজ করবে একদম রেডিতে। আর বাকিগুলাতে আপনার সিস্টেমে কাজ করাইতে হবে। সিস্টেমে কাজ করাইতে হবে বলতে যে এখানে কি করছি, আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের ভেতরের লেখাটাকে আমি সেন্টার করতে চাচ্ছি, তখন আমাকে তো ডিরেক্টলি সেন্টার করতে পারতেছি না, টেক্সট লাইন সেন্টার দিয়ে সেন্টার করতে পারতেছি না। তখন ভিতরের লেখাটা কোনো একটা ট্যাগের মধ্যে টেক্সট H1 ট্যাগ বা পি ট্যাগের মধ্যে আমি নিয়ে জাস্ট সেন্টার করে দিলাম, যে এটা ঠিকঠাকভাবে সেন্টারে কাজ করতেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝেছি। ফারিয়া তানজিন, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। বুঝতে পারছেন? আবিদা মাহমুদ, বুঝতে পারছেন? জিনাত সুলতানা, আপনারা আমার কথাবার্তা শুনতেছেন, কেউ রেসপন্স করতেছেন না কেন? নাকি জি পিসি? স্যার, বুঝতেছি, শুনতেছি। তামান্না আক্তার, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা। জিনাত সুলতানা, শান্তা, জি ভাইয়া শুনছি। শুনছেন? শুনতেছেন যে সেটা আমিও তো জানি, বুঝতে পারতেছেন কিনা সেটা বলেন। জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, ওকে। তাহলে কি ট্যাক্স রিলেটেড হচ্ছে যে আমরা কি কি ইউজ করতে পারি, একটা হচ্ছে কালার ইউজ করতে পারি, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। তাহলে আমরা টেক্সট অ্যালাইন কি করতে পারি, চারটা করতে পারি আমরা। টেক্সট অ্যালাইন হচ্ছে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, যে কোনো একটা লিখতে পারি। এরপরে হচ্ছে যে টেক্সট ডেকোরেশন বলতে ধরেন যখন আমরা কোনো অ্যাঙ্কর ট্যাগ লিখি তখন আমাদের কি হয়, অ্যাঙ্কর ট্যাগের নিচে একটা আন্ডারলাইন চলে আসে না? আমার দরকার নেই, এই আন্ডারলাইনটা আমি রিমুভ করতে চাচ্ছি, এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে চারটা ভ্যালু আছে, বুঝিয়েন। টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে চারটা ভ্যালু আছে। একটা হচ্ছে নান। নান মিন্স হচ্ছে যে কোনো জায়গায় আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো যদি থাকে ওইটাকে যদি আমরা রিমুভ করতে চাই তখন টেক্সট ডেকোরেশন নান লিখে থাকে। আর তিনটা জিনিস আছে, টেক্সট ডেকোরেশন, ওভারলাইন, লাইন থ্রো এবং আন্ডারলাইন। ওভারলাইন, লাইন থ্রো, আন্ডারলাইন এগুলো আমরা মাঝে মধ্যে যদি দরকার হয় আমরা ইউজ করি, বাট আমরা বিশেষ করে টেক্সট ডেকোরেশনটা ইউজ করে থাকি এই যে এই ধরনের যখনই ওভারলাইন, আন্ডারলাইন, লাইন থ্রো হয়ে যায়, মানে লাইন থ্রো কোনো কারণে আসবে, যেমন ধরুন যখন আমরা কোনো অ্যাঙ্কর ট্যাগ নিই তখন হচ্ছে আন্ডারলাইন হয়ে যায়, এই আন্ডারলাইনটা রিমুভ করে ফেলে আমরা, এটা রাখি না, এটা দেখতে ভালো দেখায় না, সুন্দর দেখায় না, যার কারণে আমরা রিমুভ করে ফেলি, তখন আমরা টেক্সট ডেকোরেশন নান লিখতে হয়। যেমন ধরেন আমার এই অ্যাঙ্কর ট্যাগের নিচে এই আন্ডারলাইনটাকে যদি রিমুভ করতে চাই, আমার এখানে অ্যাঙ্কর ট্যাগ লিখছিলাম না, এই যে ওইটার জন্য যদি আমি অ্যাঙ্কর ট্যাগের ক্লাসটাকে ধরি, অ্যাঙ্কর ট্যাগের সিলেক্টরটাকে ধরি, যে ট্যাগটাকে ধরে যদি আমি সিএসএস লিখি, এখানে যদি আমি লিখি যে টেক্সট ডেকোরেশন নান,
টেক্সট ডেকোরেশন নান যদি এটা লিখি, টেক্সট ডেকোরেশন যদি নান লিখি, তাহলে দেখেন এই নিচে যে আন্ডারলাইনটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। এটা কেন করে? এটা আমরা সবসময় করি, কোনো লিঙ্কের মধ্যে আমরা আন্ডারলাইন রাখি না। যেমন ধরেন আমার একটা লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আমি আন্ডারলাইন রাখি না, এটা দেখতে ভালো দেখায় না, যার কারণে আমরা এটা রিমুভ করে ফেলি। তখন আমাদের লিখতে হয় টেক্সট ডেকোরেশন নান, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টেক্সট ডেকোরেশন নান। এটা সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি, টেক্সট ডেকোরেশন নান, আর বাকিগুলো তেমন আমরা ইউজ করিও না। আরও কী কী আছে? টেক্সট ডেকোরেশন ওভারলাইন। ওভারলাইন বলতে একটা ট্যাগের উপরে বা একটা হেডিং ট্যাগ বলেন, প্যারাগ্রাফ ট্যাগ বলেন, আপনার অ্যাঙ্কর ট্যাগ বলেন, যে কোনো কিছুর উপরে আপনি কি ইউজ করতে পারেন? একটা বর্ডার ইউজ করতে পারেন। যে টেক্সট ডেকোরেশন ওভারলাইন বলে একটা লাইন দেখা যাবে। আর লাইন থ্রো হচ্ছে যে, যেমন ধরেন আমরা যখন খাতায় লিখে কোনো কিছু ভুল করলে আমরা এক লাইনে কেটে দিই, ওইটাকে বোঝাই লাইন থ্রো। সো এই ধরনের আমরা জীবনেও করি না, কোনো ইয়াতে দেখা যায় না, করা হয় না। সো আন্ডারলাইন করা হয় হয়তোবা। সো আপনি যদি কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন করতে চান, তখন কি করবেন? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন লিখতে হবে। সো আমি একটাই যদি প্র্যাকটিস করে দেখাই আপনাদেরকে, আমি একটা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগের মধ্যে যদি আমি লিখি যে ডিজিটাল মার্কেটিং, এটা লিখলাম। এটা লেখার পরে আমি যদি স্টাইলে গিয়ে আমরা কি করব, ধরেন H1 ট্যাগের জন্য, না H1 ট্যাগ অলরেডি আছে, কমপ্লিট করব, হ্যাঁ S2 নিই। তো S2 ট্যাগের জন্য যদি আমি লিখি S2, এখানে যদি বলি যে টেক্সট ডেকোরেশন, TXT ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, যদি বলি যে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তখন দেখবেন যে এই টেক্সটটার নিচে আন্ডারলাইন চলে আসছে। এই যে ডিজিটাল মার্কেটিং এর নিচে আন্ডারলাইন চলে আসছে। এখন এখানে যদি লিখি যে ওভারলাইন, ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা লাইন আসবে, এই যে ওভারলাইন। আমরা যদি আবার লিখি যে লাইন থ্রো, তখন হচ্ছে যে মাঝখানে একটা কি লাইন চলে আসবে। সো আরেকটা আছে টেক্সট ডেকোরেশন নান বলতে কোনো কারণে যদি আপনার আন্ডারলাইন ওভারলাইন যদি আসে, যেমন অ্যাঙ্কর ট্যাগ যখন লিখি তখন আন্ডারলাইন আসে, ওইটাকে আপনার রিমুভ করতে হচ্ছে। তখন আপনি লিখবেন যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে টেক্সট ডেকোরেশন নান। এটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, আমরা। সো অন্যগুলো এতটা ইউজ হয় না, ধরতে গেলে ইউজও হয় না। সো আমরা যদি ট্যাক্স রিলেটেড যদি আরেকটা বলি যে টেক্সট ডেকোরেশন কি কি হবে, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন ওভারলাইন, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো। এবার আসি টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফরমেশন বলতে আপনি এখানে যেরকম ইচ্ছা লিখতে পারেন, যেরকম ইচ্ছা আপনি লিখতে পারেন। হয়তো বা ইউজার, মানে আপনি যখন লিখতেছেন ওয়েব ডিজাইন, এখানে আমি কি লিখছি, স্মল লেটার লিখছি। এখানে ওয়েব ডিজাইনটা, সরি ডিজিটাল মার্কেটিং লিখছি ক্যাপিটালাইজ, মানে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল আর বাকিগুলো স্মল লেটার। প্রথম লেটারটা, একটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল আর বাকিগুলো স্মল লেটার। আর এখানে এটা ক্যাপিটালাইজ লিখলাম, এটা ধরেন যে স্মল লেটার লিখলাম। হ্যাঁ, আপনি কি কোন লেটারে লিখতেছেন কোনো ফ্যাক্ট না ওইটা। আপনি যদি টেক্সট ট্রান্সফর্ম ইউজ করেন, আপনি যে ফরম্যাটটা বলে দিবেন ওই ফরম্যাটে শো করবে। যেমন ধরেন এখানে পি ট্যাগের মধ্যে সবগুলা হচ্ছে স্মল লেটারে, পি ট্যাগের মধ্যে সবগুলো স্মল লেটার। আমি যদি টেক্সট ট্রান্সফর্ম ইউজ করি, টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে যদি বলি যে এগুলা সবগুলা কি করে দাও, আপার কেচ করে দাও, তাহলে সব লেখা আপার কেচ হয়ে যাবে। আমি কোন ফরম্যাটে লিখছি এখানে সেটা কোনো ফ্যাক্ট না, এখানে আমি কিরকম লিখছি ওটা কোনো ফ্যাক্ট না। ধরেন আমি, এটা হচ্ছে পি ট্যাগ, আমরা উপরেরটাতে যাচ্ছি পেইন্টিং কন্টেন্ট, এটাতে এখানে যদি বলে দিই আমি টেক্সট ট্রান্সফর্ম যদি বলি, টেক্সট ট্রান্সফর্ম বলবো যে ধরেন আপার কেস বললে আমাদের প্রত্যেকটা কি হবে, এখানে এই লেখাগুলা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এই যে দেখেন আপার কেস হয়ে গেল। আপনি যদি এখানে টেক্সট ট্রান্সফর্ম যদি বলেন যে লোয়ার কেস, সো লোয়ার কেস হয়ে যাবে। আপনি
এখানে যেরকমই লিখেন না কেন আপনি যখন লোয়ার কেস দিবেন, যদি ক্যাপিটাল লেটারে লেখেন, যদি লোয়ার কেস দেন তাহলে এটা লোয়ার কেস হয়ে যাবে, মানে স্মল লেটার হয়ে যাবে। যে স্মল লেটার বললাম স্মল লেটার হয়ে গেল। আরেকটা আছে হচ্ছে যে ক্যাপিটালাইজ। হ্যাঁ, ক্যাপিটালাইজ মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটাই কি হবে, ক্যাপিটাল হবে। ক্যাপিটালাইজ যদি ইউজ করি আমরা, তাহলে প্রথম ওয়ার্ডগুলো দেখেন, পেন্টিং এর পিটা ক্যাপিটাল লেটার, ইজের আইটা ক্যাপিটাল লেটার, নট এর এনটা ক্যাপিটাল লেটার, এত ক্যাপিটাল লেটার, নিউর এন ক্যাপিটাল লেটার। সো আপনি ডিজাইনার, আপনি এখানে কন্টেন্ট যে কোনো ফরম্যাটে লিখতে পারেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলাই লিখতে পারেন। যখনই আপনি সিএসএস এ বলে দিচ্ছেন স্পেসিফিকভাবে টেক্সট ট্রান্সফর্ম করে ফেলতেছেন, সেটা যেই ফরম্যাটে লিখতেছেন, যে ফরম্যাটে ট্রান্সফর্ম করতেছেন, সেটা যদি আপনি ক্যাপিটাল লেটার দেন তাহলে ক্যাপিটাল লেটার হবে, সেটা স্মল লেটার দিলে স্মল লেটার হবে, সেটা যদি ক্যাপিটালাইজ দেন তাহলে ক্যাপিটালাইজ হবে। আপনারা কি বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এগুলা? কারো বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারতেছেন না ওইরকম কোনো কিছু হচ্ছে কিনা, বা কথাগুলো আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? কথা বলেন। না স্যার, এখনো তো মনে হচ্ছে না। ওকে, মনে হচ্ছে না। এবার টেক্সট ট্রান্সফর্ম নিয়ে কথাবার্তা বলছি। টেক্সট ট্রান্সফর্ম নিয়ে আর কোনো কথাবার্তা নেই। টেক্সট স্পেসিং, টেক্সট স্পেসিং এর ক্ষেত্রে টেক্সট ইনডেন্ট একটা আছে। আমরা অনেক সময় দেখি, ধরেন যে প্যারাগ্রাফ যখন শুরু করি, প্রথম লাইনটা কিন্তু একদম লেফট থেকে শুরু হয় না, একটু দূরত্ব রেখে শুরু হয়, তাই না? হ্যাঁ, ওইটাকে ওইরকম যদি আমরা করতে চাই তাহলে আমরা ইউজ করতে হবে যে সিএসএসটা, সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট। যদি আমি ধরেন টেক্সট ইনডেন্ট কত পিক্সেল হবে, সেটা লেফট থেকে প্রথম লাইনটা অত পিক্সেল সরে আসবে। আপনারা এটা দেখেন, এটা প্রথম লাইন একদম লেফটে, কোনো একদম লেফট থেকে শুরু হয়েছে। আমি যখন টেক্সট ইনডেন্ট ধরেন 50 পিক্সেল, 60 পিক্সেল, 70 পিক্সেল বলবো, এই প্রথম লাইনটা 70 পিক্সেল লেফট থেকে সরে আসবে। টেক্সট ইনডেন্ট ধরেন আমি 50 পিক্সেল দিলাম, দেখছেন 50 পিক্সেল এখান থেকে কালি হয়ে গেছে জায়গাটা। সো ঠিক এরকম যদি একটা প্যারাগ্রাফের প্রথম লাইনের ইনডেন্ট ইউজ করতে চান, যে প্রথম লাইনটা শুরু হবে যে একদম লেফট থেকে না, একটু দূরত্ব রেখে, আমরা যেভাবে খাতায় লিখি একটা প্যারাগ্রাফ যখন লিখতে চাই তখন যেভাবে স্টাইলে লিখি, ঠিক ওই স্টাইলে যদি আপনি লিখতে চান, তাহলে আপনি ইউজ করতে হবে টেক্সট ইনডেন্ট নামে যে সিএসএস প্রপার্টিটা আছে, ওইটা ইউজ করতে হবে। ওইটা ইউজ করলে আমরা ঠিক যেভাবে ব্রাউজারে দেখতেছি ওইভাবে দেখতে পাবো। এরপরে আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং বলতে বোঝাচ্ছে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, যেমন পেন্টিং, পি এ আই এন টি আই এন জি, এরকম যদি একটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটার একটা থেকে আরেকটা দূরত্ব বোঝাচ্ছে। এখন যদি আমি এখানে যদি লিখি লেটার স্পেসিং, আমি যদি লিখি লেটার স্পেসিং ধরেন আমি আপনাদের বোঝার স্বার্থে পিক্সেল বাড়াই দিচ্ছি, 10 পিক্সেল করে দিচ্ছি বোঝার স্বার্থে। এটা আমরা তেমন ইউজ করি না, মাঝে মধ্যে ইউজ করা হয় লেটার স্পেসিংটা। এই যে দেখেন, পি থেকে আয়ের দূরত্ব হচ্ছে যে 10 পিক্সেল, এ থেকে আয়ের স্পেস হচ্ছে যে 10 পিক্সেল, মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বোঝাচ্ছে। সো এখানে আমরা এত বেশি দিব না, ধরেন 3 পর্যন্ত দিই। এখন এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব 3 পিক্সেল করে বোঝাচ্ছে। সো এটাকে বলা হয় লেটার স্পেসিং। আরেকটা হচ্ছে যে লাইন হাইট। এগুলো ওয়ার্ডে যেভাবে কাজ করে, লাইন হাইট বলতে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব। লাইন হাইট প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব যদি আমরা
আরো বাড়াইতে চাই, ডিফল্ট যে লাইন হাইট আছে এটা চেয়েও আমি চাচ্ছি যে আরেকটু বড় থাকুক, হ্যাঁ, আরেকটু স্পেসিং হোক, একটা লাইন থেকে আরেকটা লাইনে একটু স্পেসিং আসুক। সো তখন আমরা ইউজ করতে হবে লাইন হাইট। লাইন হাইট লাইন হাইট ইউজ করবো যে আপনি কত পিক্সেল ইউজ করবেন। ধরেন যে লাইন হাইট আপনি 10 পিক্সেল ইউজ করলেন, যত দূরত্ব বলবেন তখন তত পিক্সেল প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের স্পেসটা নিয়ে নেবে। খুব কম 10 পিক্সেল, সেই জন্য একদম একটার গায়ের উপর আরেকটা উঠে চলে আসছে। আমি আর একটু বাড়াই দিতে হবে, যেমন 30 পিক্সেল করে দিলাম। এই যে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে 30 পিক্সেল। সো যখনই আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বা একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে স্পেসিং করব, তখন আমরা ইউজ করতে হবে লাইন হাইট। এরপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে স্পেস, যেমন ধরেন পেন্টিং থেকে ইজের স্পেস, নট থেকে এর স্পেস, এরকম। সো তখন যদি আপনি একটা ওয়ার্ড থেকে, এগুলো প্রত্যেকটা এক একটা ওয়ার্ড, কিন্তু পেন্টিং একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, নট একটা ওয়ার্ড আমরা জানি। সো একটা ওয়ার্ড থেকে যদি আরেকটা ওয়ার্ডের মধ্যে আপনি স্পেস নিয়ে আসতে চান, আপনার নিজের মানে আপনি স্পেসটা কাস্টমাইজ স্পেস নিয়ে আসতে যাচ্ছেন, আপনি নিজে ইচ্ছা মতো আপনি স্পেস সেট করে দিবেন, তখন আপনাকে লিখতে হবে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং ওয়ার্ড স্পেসিং ধরেন আমি 40 পিক্সেল করে দিচ্ছি, জাস্ট আপনারা বোঝার জন্য যে কতটুকু হচ্ছে। এই যে দেখেন পেন্টিং থেকে ইজের দূরত্ব হচ্ছে 40 পিক্সেল। ওকে, সো এই সবগুলা এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে আমি এখন কি কি দেখাইছি, এখন হচ্ছে যে আমি একটা টেক্সটের কালার চেঞ্জ করা দেখাইছি, যার কারণে আমরা কালার চেঞ্জ করি। এরপরে যদি বলি যে অ্যালাইনমেন্ট হচ্ছে একটা টেক্সট আমি চাইলে সেন্টার করতে পারি, চাইলে আমি লেফট রাখতে পারি, রাইট রাখতে পারি এবং জাস্টিফাই করতে পারি। তারপর দেখছি টেক্সট ডেকোরেশন যে সিএসএস প্রপার্টিটার কাজ হচ্ছে আমরা চাইলে কোনো টেক্সটের উপর আন্ডারলাইন করতে পারি, ওভারলাইন করতে পারি এবং লাইন থ্রো করতে পারি, অথবা কোনো একটা টেক্সটের যদি আন্ডারলাইন মানে ডিফল্টভাবে দেওয়া হয় থাকে, ওইটাকে আমরা রিমুভ করে দিতে পারি। যেমন আমরা অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আমার ডিফল্ট আন্ডারলাইন চলে আসে, আমরা ওইটা অলওয়েজ রিমুভ করে দিই, তখন আমরা অ্যাঙ্কর ট্যাগের জন্য টেক্সট ডেকোরেশন নান করে দিই। এরপর আছে টেক্সট ট্রান্সফরমেশন। অ্যাজ এ ইউজার বা ডিজাইনার যে ফরম্যাটে টেক্সটটা এখানে লেখক না কেন, কন্টেন্টে লেখক না কেন, সিএসএস যদি এটা ট্রান্সফর্ম করে ফেলে দেয়, ফরম্যাটিং চেঞ্জ করে ফেলে, তখন ওই ফরম্যাটে দেখা যাবে। তো টেক্সট ট্রান্সফর্মের তিনটা ভ্যালু আছে, একটা হচ্ছে যে আপার কেস, একটা হচ্ছে লোয়ার কেস, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজ। এরপরে হচ্ছে আর কি নিয়ে কথাবার্তা বলছি, আচ্ছা টেক্সট ইনডেন্ট নিয়ে কথাবার্তা বলছি। এটা হচ্ছে যে আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি অথবা কোনো একটা কন্টেন্ট লিখি, ওইটার যদি প্রথম লাইনের মধ্যে আমরা স্পেস আনতে চাই, প্রথম লাইনের মধ্যে লেফট থেকে যদি আমরা কিছুটা লাইনটা কিছুটা সরিয়ে নিতে চাই বা কিছু স্পেস নিতে চাই, তখন আমরা টেক্সট ইনডেন্ট ইউজ করে থাকি, এবং যত পিক্সেল দেবেন তত পিক্সেল লেফট থেকে সরে আসবেন, মানে স্পেস হয়ে যাবে, ক্রিয়েট হবে। এরপরে হচ্ছে যে নিয়ে কথাবার্তা বলছি লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, পি থেকে আয়ের দূরত্ব, আয় থেকে আয়ের মধ্যকার স্পেস। আর এরপরে কথাবার্তা বলছি যে লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। তারপর হচ্ছে যে ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব। যদি বলি যে এই যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কিভাবে করবেন ওইগুলা দেখাইছি, এই জিনিসগুলো আপনাদেরকে এখন পর্যন্ত দেখাইছি। সো এরপর হচ্ছে যে টেক্সট শ্যাডো, আর লাস্ট একটা টেক্সট শ্যাডো। এই ধরনের যদি শ্যাডো আনতে চাই টেক্সটের মধ্যে, সেটা কিভাবে নিয়ে আসবো। আর টেক্সট শ্যাডো যখন করি তখন 2 ডাইমেনশনাল হয়, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর যদি আপনি যত পিক্সেল দিবেন তত পিক্সেল শো করবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যত পিক্সেল দিবেন তত পিক্সেল ওই টেক্সটটাকে রিপিট করবে। এটাকে বলা হয় টেক্সট শ্যাডো।
সো আমরা একটা টেক্সট নিচ্ছি, যে একটা টেক্সট অলরেডি নেওয়া আছে, যে যেমন ধরেন যে এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা না, H2 এর মধ্যে যদি আমরা দেখি, এখানে যদি আমি যদি লিখি টেক্সট শ্যাডো, নর্মালি এটা কিরকম আছে, ব্ল্যাক কালার আছে না? হ্যাঁ, নর্মালি ব্ল্যাক কালার আছে। এখন যদি শ্যাডো করি, টেক্সট শ্যাডো, আমরা বলতেছি টেক্সট শ্যাডো, শ্যাডো সবসময় 2 ডাইমেনশনাল হয়, মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস 2 ডাইমেনশনাল হয়। তো 2 ডাইমেনশন মানে দুইটা ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন। 2 পিক্সেল করে যদি আপনি ইউজ করে থাকেন বা আরও বেশি ইউজ করতে পারবেন। 2 পিক্সেল করে যদি ইউজ করেন তাহলে কালার কোনো কিছু না, যে কালারের আছে ওই কালারের শ্যাডো হবে। এই যে দেখেন ওই কালারের শ্যাডো। এখন আপনার যদি ইচ্ছা হয় যে না ভাই আমি কালারটা চেঞ্জ করব, আমি এই ধরনের মানে ব্ল্যাক টু ব্ল্যাক শ্যাডো রাখবো না, আমার শ্যাডো যে কালারটা আসবে ওইটা চেঞ্জ হবে, তখন এখানে আপনি একটু কালার দিয়ে দিবেন, একটা কালার দিয়ে দিবেন। দেন হচ্ছেন যে দেখেন এই যে কালারটা টেক্সট ডিজিটাল মার্কেটিং, ব্ল্যাক কালার হচ্ছে যে ওইটার ডিফল্ট কালার। এরপরে যেটা শ্যাডো হচ্ছে, শ্যাডো যেটা করব ওই শ্যাডোর কালারটা হচ্ছে রেড কালার। 2 ডাইমেনশনাল বলতেছি এখানে, 2 পিক্সেল আসলে সরে আসতেছে টপ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেখেন, এবং রেড দিয়ে বোঝাচ্ছে যে এখানকার যেটা শ্যাডো ক্রিয়েট হবে ওইটা রেড কালারের হবে। হ্যাঁ, যদি আমি লাইন থ্রোটা অফ করে রাখি তাহলে আরো দেখতে সুন্দর মানে বুঝতে পারবেন আপনারা। ডিজিটাল মার্কেটিং, এই যে টেক্সট শ্যাডো একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম আসতেছে। টেক্সট শ্যাডো 2 পিক্সেল এবং কি 2 পিক্সেল এবং কি রেড, যখন রেড বলতেছি তখন আসলে রেড হয়ে যাচ্ছে। এটা মূলত টেক্সট শ্যাডোর কাজ। আমরা যদি টেক্সট শ্যাডোর ক্ষেত্রে একটু ব্লার টাইপের নিয়ে আসতে যাচ্ছে, একটু ব্লার যদি ইউজ করতে চাই তখন আসলে ব্লারটা কত পিক্সেল ব্লার করব ওইটা যদি আমরা বলে দিই, যেমন ধরেন এখানে 5 পিক্সেল লিখছে, আপনি আপনার পছন্দ মতো লিখতে পারেন। ধরেন আমি লিখতেছি যে কত 10 পিক্সেল ব্লার করার জন্য, তখন দেখেন এটা ব্লার হয়ে যাবে, আরো ব্লার হয়ে যাবে। এই যে দেখছেন ব্লার হয়ে গেল। সো টেক্সট শ্যাডোর ক্ষেত্রে একটা টেক্সটে যখন শ্যাডো ইউজ করব তখন আমরা বলি যে টেক্সট শ্যাডোর ক্ষেত্রে 2 ডাইমেনশনাল হয়, দুইটা ভ্যালু দিতে পারবেন। সো দুইটা ভ্যালু আপনার পছন্দ মতো সেট করতে পারেন। 2 পিক্সেল দিছে, এখানে 2 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল দিতে পারেন। সো আপনার যেটা ডিজাইন করার জন্য যেটা সুন্দর হয়, 2 পিক্সেলের জায়গায় আপনি 5 পিক্সেল করতে পারেন। এরপরে আপনি চাচ্ছেন যে যে শ্যাডোটা আসবে ওইটার কালার কিন্তু আমার পছন্দ মতো দিব, সো আপনি কালারও অ্যাড করে দিতে পারেন। এখানে কালার অ্যাড করে দিচ্ছি, সেজন্য আপনার আরও ইচ্ছা করতেছে যে আরেকটু চেঞ্জ করতে, যে ওইটার যে একটু ব্লার হবে, মানে একদম সলিড কালার আসবে না, একটু ব্লার টাইপের কালার হবে। সো ব্লার কালার যদি ইউজ করতে চান, ব্লার করতে চান ওই কালারটাকে, যেমন এই রেড কালারটাকে আমি ব্লার করছি, সেজন্য আরেকটা ভ্যালু ইউজ করতে পারি আমরা 10 পিক্সেল, আরেকটা পিক্সেল ইউজ করতে পারি, যেটা আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। 10 পিক্সেল, 5 পিক্সেল, 100 পিক্সেল, আপনার যা ইচ্ছা আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এগুলো এখন প্র্যাকটিস করবেন। এর মধ্যে আমি একজনের প্রপার আনসার দিই যে সৌরভে আপনি কি পারতেছেন না এটা বলেন, আর আপনাকে দিয়ে হবে না বা আমাকে দিয়ে হবে না এই জিনিসটা আসলে ইম্পসিবল বলাটা, কোনো কিছু পারবো না বলাটা এতটা যৌক্তিক না। কারণ যদি আজকে একজন মানুষ মারা গেছে আমাদের ট্যাগ ইন্ডাস্ট্রি থেকে, যা যে সবার অনুপ্রেরণা ছিল, আমি সেজন্য স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমি ফেসবুকে আসছি, এবং আপনারা যদি দেখেন আপনাদের ফেসবুকের সাথে যদি এরকম আইটি বা ফ্রিল্যান্সিং রিলেটেড কারোর সাথে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে পোস্টটা অবশ্যই আপনারা দেখতে পাবেন যে ফাহিম নামে যিনি আমাদের ফাইবার কমিউনিটিতে কাজ করতো, উনি মারা গেছেন। এবং এই যে এই উনি ছেলেটা, এবং উনি হচ্ছেন যে ফিজিক্যালি ডিসেবল। হ্যাঁ, ওনার যদি অ্যাকচুয়াল ছবিগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, সো উনি এই যে উনি হচ্ছেন যে ফাইবার
ফাইবার কমিউনিটি, যে fiverr.com আমরা যেখানে অনলাইন মার্কেট প্লেস কাজ করে, ওই কমিউনিটির বাংলাদেশের রিপ্রেজেন্ট করে আর কি, বাংলাদেশের কমিউনিটির একজন। সো উনি আজকে মারা গেছেন। যে আপনারা So you think আপনাকে দিয়ে হবে না যারা আমরা বলি যে উনাকে, যে উনি ফিজিক্যালি ডিসেবল। আমি যদি একটু দেখাই ওনার হিস্ট্রিটা, যে one believed in me, so I had to believe in myself. উনি, ওনার যদি আঙ্গুল My দুইটা physical চলে, condition broke me, but it made me mentally stronger. My weakness were crushing me, but that only made me smarter. And you think I am done? Dear world, I have one thing to say. I am not like you, because I am not you. I am fine, and this is my story. আমার রোগটার নাম হলো ডুসনে মাস্কুলার ডিস্ট্রফি। তারপর এটা এটা এরকমই হ্যাঁ উনি মানে জন্ম থেকে এরকম। হ্যাঁ হ্যাঁ জেনেটিক দেখেন না ডিসঅর্ডার, যার ফলে এর কোনো কিওর, নির্দিষ্ট কোনো কিওর নাই। তখন আমি আমাকে দেওয়া হয় না, পারবো না। এটা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করার ট্রাই করতে হবে। আপনি, আপনাদেরকে যদি বলি যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনাকে ট্যাক্স রিলেটেড যত কথাবার্তা বলছে এখন, ওগুলো সব প্র্যাকটিস করা, আমাকে জানান যে আপনারা সবগুলো আপনাদের হ্যান্ড থেকে আপনারা পারতেছেন। ভাইয়া টেক্সটটা সবই পেরেছি, আমার ভয় গতকালকের ক্লাসটা নিয়ে। ট্যাক্সটের সবগুলো পারছেন যে? জি ভাইয়া। গতকালকের ক্লাসে কি হয়েছে, ভয় কিসের? ভাইয়া একে তো বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, ঠিকমতো মানে ধরতে পারছিলাম না। তারপর ভাইয়া প্র্যাকটিস তো ঠিকমতো করতে পারি নাই। আর টিমেজ ওগুলা করতে গেলে আমার কাছে খালি মনে হয় যে ইমেজ হয়তো আসবে না ঠিকমতো, বা কোনো একটা ঝামেলা হবে, যেহেতু একবার হয়েছে। না না হবে না, আপনি প্যাটার্নটা বুঝে নেন, ইনশাল্লাহ হবে না। আমার ভিডিওগুলোতে তো বারবার এগুলা রিপিট করছে, সো ভিডিওটা দেখেন। এরপরও যদি না বুঝেন, কাজ করতে গেলে যদি না বুঝেন আমাকে নক করবেন, আমি যদি অনলাইনে থাকি আপনার কোয়েশ্চেনের আনসার দিয়ে দিব। আপনার গ্রুপে নক করবেন অথবা আমাকে পার্সোনালিও নক করতে পারেন, যে কোনো ভাবে আপনি আমার থেকে হেল্প নিতে পারেন। গ্রুপে মেসেজ করলে হয়ে যাচ্ছে, আমি দেখলাম অ্যান্সার করে দিব সাথে সাথে। তাইলে বাকিরা সবাই এটা প্র্যাকটিস করেন, তো এটা প্র্যাকটিস করে আপনাদের আসতেছে কিনা দেখেন তো, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা টেক্সট রিলেটেড প্রত্যেকটা জিনিস। এই ওয়েবসাইটটাতে যান W3 স্কুল, আমি পুরো পেজটাকে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এবং লাইন বাই লাইন। এখন এটাকে ফলো করবেন অনেক কিছুতে, মানে আমি যে কথাবার্তা বলে ওই রিলেটেড, যেমন আমি টেক্সট কালার নিয়ে কথাবার্তা বলছি, টেক্সট কালারে এসে একটু দেখবেন। সাপ্লাইন টেক্সটের লেখাগুলো সরি দেখাইতে হবে ওরকম কিছু না, ওরকম হলে তো আপনি কপি পেস্ট টাইপের হয়ে যাচ্ছে। সো আপনার জায়গা থেকে আপনি লিখবেন যে একটা পি ট্যাগ নিলেন, এটাতে আমি এইভাবে, আমি যেভাবে নিজেকে কোয়েশ্চেন করে আপনি নিজেকে ওইভাবে কোয়েশ্চেন করবেন যে আমি একটা পি ট্যাগ নিব, আচ্ছা পি ট্যাগ নিলাম। একটা কন্টেন্ট দিব, কন্টেন্ট দিলাম। আচ্ছা একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস ডিক্লেয়ার করলাম। এবং এই পি ট্যাগের জন্য আমি পি ট্যাগের কালারটা চেঞ্জ করব। আচ্ছা পি ট্যাগের কালার যখন চেঞ্জ করব, তাহলে এর জন্য সিএসএস লিখে এই যে ডট পেন্টিং টেক্সট লিখে এখানে কালার চেঞ্জ করলাম, কাজ শেষ। এরপরে আমি করব যে অ্যালাইনমেন্ট। আচ্ছা পি ট্যাগের মধ্যে আমি অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্টের জন্য কি কি সিএসএস প্রপার্টি আছে? টেক্সট অ্যালাইন, সেন্টার, লেফট, রাইট। ওকে ফাইন। আমি এবার পি ট্যাগে গেলাম, যাওয়ার পর টেক্সট প্রত্যেকটা একটা করে প্র্যাকটিস করলাম। এবার টেক্সট ট্রান্সফর্ম প্র্যাকটিস করলাম, টেক্সট ইন্ডেন্ট প্র্যাকটিস করলাম। এখন যদি আপনি আমার এখান থেকে কপি পেস্ট করেন, তাহলে আপনি অনেকটা হয়ে যায় যে ওরকম যে আমরা যখন এক্সাম দিতে যাই তখন ধরেন আমরা কোনো কিছু পারতেছি না, অনেক সময় এরকম হয় যে আমার বন্ধু যা লিখছে সেগুলোই কপি করতেছি, ও যদি একটা দাগ দেয় আমিও দাগ দিয়ে দিছি, আবার এটা বুঝে দিছি না বুঝে একদম মানে যেটাই লিখতেছে ওইটাই দাগ দিয়ে দিচ্ছি। আরেকটা হয় যে আমরা যখন ইউনিভার্সিটিতে দেখা যায় যে আমরা ক্লাস টাস করি না,
উড়াধুরা অবস্থা, যে পরীক্ষার 2 দিন আগে একদম অনেক বেশি পড়ালেখা করে পরীক্ষা দিতে চাই, শিট টিট কালেক্ট করে। তখন দেখা যাচ্ছে যে ওই যে আমার যে ফ্রেন্ডটা খুব নোট করছে, সে ও নোটের মধ্যে ধরেন যে এমনিতে ও ক্লাস করতে করতে অন্যমনস্ক হয়ে কিছু একটা লিখছে ইয়াতে, ওই লেকচার শিটের পাশে। সো আপনিও গিয়ে তো আপনি তো বুঝেন নাই টুঝেন নাই, আপনি তো ওই 2 রাত পড়ালেখা করছেন, যে না বুঝে ওই ফ্রেন্ড যা লিখছে ওইটাও আপনি লিখে দিয়ে চলে আসছেন পরীক্ষায়। সো এই টাইপসের হয়ে যাবে। সো বুঝতে হবে ব্যাপারটা, যে সেজন্য এখান থেকে ডিরেক্টলি কপি না করে আমি কি বলতেছি ওইটা বুঝে দেন আপনি এটা আমারটা দেখার পরে আপনিও কাজ করেন ওইভাবে। বুঝতে পারছেন? আমি লিংক দিয়ে দিছি, আপনারা কাজ করেন, কাজ করে আমাকে বলেন যে আপনাদের সবার কাজ ঠিকঠাকভাবে আসতেছে কিনা। সবাই চুপচাপ কেন? রেসপন্স পাচ্ছে না কেন? ট্রাই করতেছি। আচ্ছা, সবাই করে আমাকে জানান। আমরা যখন ওয়ার্ডে কাজ করতে যাই তখন আমাদের যেটা হয়, আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারি, ফন্ট স্টাইলগুলো সিলেক্ট করতে পারি, বিভিন্ন ধরনের আমরা যখন ওয়ার্ডে কাজ করতে যাই তখন কি করি, যদি একটু করে দেখেন, আমরা এখান থেকে বিভিন্ন ধরেন আমি এখানে লিখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড, এবং একটু বড় সড়ো করি আপনারা যেন দেখতে পান, হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল কি করি, আমরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল চেঞ্জ করি। এই ধরনের ফন্ট স্টাইল যদি আমরা কি আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখতে চাই, বিভিন্ন ট্যাক্সের জন্য আমরা কি ফন্টের স্টাইল আমাদের পছন্দ অনুযায়ী যদি দিতে চাই, তখন আমরা আসলে কিভাবে দিব। হ্যাঁ,
সেটা কিভাবে আমরা HTML এর মধ্যে দিব, ফন্টের স্টাইলটা। তো আমাদের যেটা লিখতে হবে, যেমন ধরেন যে আমরা S2 ডিজিটাল মার্কেটিং, এই টেক্সটের ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করব। এই যে S2 এটা ডিজিটাল মার্কেটিং এর ফন্ট। আচ্ছা ওয়েব, আমি আরেকটা টেক্সট নিই ফন্টের স্টাইল, ফন্ট নিয়ে কাজ করার জন্য আরেকটা ইয়া নিই। ধরেন যে H3/S3, এখানে বলতেছি যে ফন্ট CSS, ওকে। সো এটা আমরা একটু করে দেখি S3 এর জন্য আমরা এটা দেখতে কেমন হয়। S3 এটাকে একটু সেন্টার করে নিই। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার করে নিচ্ছি। টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে নিই তাহলে আমাদের দেখতে কেমন হবে। এই যে ফন্ট CSS প্র্যাকটিস, ফন্ট CSS প্র্যাকটিস আমরা কি করলাম, ফন্ট স্টাইল অ্যাড করে দিলাম। এখন যেটা করতেছি আমরা, এটা তো লিখে রাখছি, আমি জাস্ট একটা H3 ট্যাগ নিলাম, আর কিছু না। এখন আমি এখান থেকে আমি বলতেছি যে আমাদের ফন্টের এই যে ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করবো, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এই যে প্রপার্টিটা ইউজ করব সেটাকে বলা হয় কি, ফন্ট ফ্যামিলি। আমরা যে প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট ফ্যামিলিতে গিয়ে আপনি যে ধরনের স্টাইল দিতে চাচ্ছেন, ওইটাকে আপনি কি করবেন, কপি করতে হবে। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার ফন্টটা হবে একটু ডিফারেন্স নেই, এরকম টাইপের। হ্যাঁ, এটা যদি করতে চাই তাহলে আমি এখান থেকে এই জিনিসটাকে কপি করে নিব। হ্যাঁ, এই ফন্ট স্টাইলটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমার জাস্ট এখানে কি করে দেব, ফন্ট স্টাইলটা কপি করে নিয়ে কি করব, আমরা ফন্ট স্টাইলটা দিয়ে দিব। আমাদের ফন্ট ফ্যামিলির পরে ভ্যালুটা বসাই দিব। ওই যে বসাই দিলাম। আমরা ওয়ার্ড থেকে জাস্ট কপি করে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এই ধরনের ফন্ট চাই। তো এই ধরনের ফন্টের নামটা আমি কপি করব। কপি করার পর আমাদের যে এখানে ফন্ট ফ্যামিলি আছে ওখানে আমি পেস্ট করে দিলাম, যে আসলে আমি ফন্টটা এখন কিভাবে দেখব, যেভাবে আমি ইয়াতে দেখছি ওইভাবে। এই যে দেখেন ফন্ট CSS প্র্যাকটিস, দেখছেন চলে আসছে না? এখন আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, এখান থেকে ফন্ট চয়েস করে আপনি কি ওই ফন্টের নামটা কপি করে দেন। আপনি যদি এখানে ফন্ট ফ্যামিলিতে যদি ওই নামটা দিয়ে দেন তাহলে ওই ট্যাগের জন্য এই ফন্টটা কি করবে, কাজ করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, পি ট্যাগের জন্য কি সেম ফন্ট নিব, আপনার মানে হচ্ছে ওয়ার্ড থেকে? পি ট্যাগ না, যতগুলা ফন্ট আছে, মানে যতগুলা টেক্সট রিলেটেড কাজ আছে, মানে ফন্ট ফ্যামিলি বলেন, লেবেল বলেন, যাই কিছু আছে সবগুলাতে আপনি কি, যদি আপনার মনে হয় যে প্রথম অবস্থায় একটা ডিফল্ট ফন্ট থাকে। হ্যাঁ, প্রথম অবস্থায় যখন আমরা কোনো ফন্ট দিব না, ফন্ট ফ্যামিলি ইউজ করবো না, তখন একটা ডিফল্ট ফন্ট আছে, হ্যাঁ থাকবে। যদি আপনি চান যে না আপনার ওয়েবসাইটে, আমাদের যখন কেউ ওয়েবসাইট রেডি করতে বলে তখন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় অনেক সময়, যে আমার ওয়েবসাইটে ফন্টগুলো হবে যে ধরেন যে এরিয়াল অথবা টাইমস নিউ রোমান এই ধরনের হবে, অথবা গুগল থেকে কোনো ফন্ট ওরা চয়েস করে দিল। হ্যাঁ, ধরেন আমি একদম সহজ ভাষায় যদি বলি, যে এখান থেকে ধরেন ওরা বললো যে আমার ওয়েবসাইটের ফন্টগুলো হইতে হবে টাইমস নিউ রোমান। তো আপনাকে কি করতে হবে, প্রথমে এসে ধরেন, অথবা বলে দিতে পারবে আমার ওয়েবসাইটে যতগুলা হেডিং ট্যাগ থাকবে সবগুলার ফন্ট হবে যে ধরেন যে আমি এখন যেটা ইউজ করছি ওইটা। তো তখন আপনি কি করবেন, ফন্ট ফ্যামিলি দিয়ে ওই ফন্টের নামটা দিয়ে দিতে হবে। তখন কি হবে, আপনার ওয়েবসাইটে ওই ফন্টটা কি করবে, ওই ট্যাগের জন্য শো করবে। এখন S3 জন্য শো করতেছে। এখন আপনার যদি আরও S3 থাকে তাহলে এই ধরনের ফন্ট কি করবে, দেখাবে। এই ধরনের ফন্ট স্টাইলে আপনার টেক্সটগুলো দেখাবে। সেটা আপনি পি ট্যাগে করতে পারেন, H1-এ করতে পারে, হাইপার লিঙ্কও করতে পারেন, যে কোনো কিছুতে আপনি করতে পারেন। যেমন এখানে হাইপার লিঙ্কে আছে, এখানে যদি আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করি, দেখছেন ফেসবুকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এই যে হাইপার লিঙ্কের যে
হাইপারলিংকের যে আমরা সিএসএস লিখছি ওইখানে আমি জাস্ট ফন্ট ফ্যামিলিটা অ্যাড করে দিয়েছি, যার কারণে আমার এখানে যে হাইপারলিংক এটা কি চেঞ্জ হয়ে গেছে। আপনি লেভেল বলেন যে কোনো কিছুতে আপনি এটা কি ব্যবহার করতে পারেন ফন্ট ফ্যামিলি, কারণ আমরা যতগুলো জায়গায় কন্টেন্ট লিখতেছি, টেক্সট রিলেটেড কাজ হচ্ছে, কন্টেন্ট লিখতেছি, সবগুলোতে আপনি কি ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আসি ফন্ট স্টাইল নিয়ে কথাবার্তা। ফন্ট স্টাইলের মধ্যে 3 ধরনের স্টাইল আছে। 2 ধরনের স্টাইল আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সরি 1 ধরনের স্টাইল সবচেয়ে বেশি ইউজ করি। নর্মাল আমাদের যখন ফন্ট স্টাইলের ক্ষেত্রে নর্মাল যখন টেক্সট হয় তখন আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হয় না। হ্যাঁ, ধরেন যে আপনার এই আমার ফন্ট সিএসএস বা ডিজিটাল মার্কেটিং এই লেখাটা কি হবে মানে ইটালিক ফরম্যাটে হবে, অথবা এই পি ট্যাগটা কি হবে ইটালিক ফরম্যাটে হবে। এই পি ট্যাগটা কি হবে, পি ট্যাগের মধ্যে যে কন্টেন্টগুলো আছে ওগুলো ইটালিক ফরম্যাটে হবে। তাইলে আপনাকে কি করতে হবে, আমার এই পি ট্যাগের জন্য আমার এখানে সিএসএস লেখা, সো আমি যদি এখানে লিখি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল যদি লিখি, ফন্ট স্টাইলের ক্ষেত্রে লিখবো যে আমরা কি ইটালিক, ফন্ট স্টাইল ইটালিক, তখন কি হয়ে যাবে আমার এই প্রত্যেকটা আমার এই কন্টেন্টগুলো কি হয়ে যাবে ইটালিক ফরম্যাটে হয়ে যাবে। এই যে দেখছেন ইটালিক ফরম্যাটে হয়ে গেছে, বুঝতে পারছেন? একটু বাঁকা টাইপের, মানে ইটালিক যেভাবে লিখে ওইরকম হয়ে গেছে। যেমন ধরেন আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ডটাকে ইটালিক ফরম্যাটে করি, এই যে ইটালিক, এই যে একটু বাঁকা টাইপের হয়েছে, ঠিক ওরকম ইটালিক যেভাবে আমরা লিখি ওই ফরম্যাটে হয়ে গেছে। ঠিক সেম আমরা যখন HTML এর মধ্যে, ভাইয়া রেকর্ড করছিলেন? হ্যাঁ হ্যাঁ করতেছি, HTML এর মধ্যে যখন আমরা কি করতেছি, HTML এর মধ্যে যখন আমরা ইটালিক ফরম্যাট ইউজ করতেছি তখন আমাকে লিখতে হবে ফন্ট স্টাইল কি ইটালিক, ফন্ট স্টাইল ইটালিক। এর আমি যদি ইটালিক আর বোল্ড দুটো একসাথে করতে চাই তখন এটা কিভাবে করব? আমরা ইটালিকের জন্য লিখবো যে কি ফন্ট স্টাইল ইটালিক, ঠিক আছে? আর যখন আমরা বোল্ড করব কোন লেখাকে কি করব, যখন বোল্ড করতে যাই কোনটাকে, প্যারাগ্রাফ ট্যাগকে বোল্ড করতে হয় আর কি, তাই না? লেভেল ট্যাগকে আমরা বোল্ড, কিন্তু H1 ট্যাগগুলো তো অলরেডি বোল্ড থাকে। ধরেন আমি এই প্যারাগ্রাফ ট্যাগকে বোল্ড করব, তখন ইউজ করতে হবে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, WEIGST, ওয়েট, ফন্ট ওয়েট। আপনি এখানে লিখে দিবেন বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। বোল্ড যখন লিখে দিবেন আপনার ওই টেক্সটগুলো কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এই যে বোল্ড হয়ে গেল। তাহলে আপনি যদি ফন্টটাকে কোন ফরম্যাটে রাখতে, ইটালিক ফরম্যাটে, নরমাল হলে তো কিছু লিখতে হবে না। আপনি যদি ইটালিক ফরম্যাটে লিখতে চান তাহলে কি হবে, ইটালিক হবে। আবার কখনো কখনো যদি আপনার যদি এরকম হয় যে কোনো ইটালিক টেক্সটকে আপনি নরমাল করতে যাচ্ছেন, তখন আপনাকে লিখতে হবে ফন্ট স্টাইল নরমাল। আর যদি ইটালিক করতে হয় তাহলে কি ইটালিক লিখবেন। মানে ফন্ট স্টাইলের 2টা ভ্যালু আমরা সবসময় ইউজ করে থাকি, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে ইটালিক। আর ফন্ট ওয়াইড মিন্স হচ্ছে যে ওইটা বোল্ড করবেন কি করবেন না। আপনি যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চান তখন লিখতে হবে যে সিএসএস প্রপার্টিটা, সেটা হচ্ছে ফন্ট ওয়েট, এখানে কি বোল্ড, হ্যাঁ ফন্ট ওয়েট বোল্ড। এই যে নিচে আসে, এখানে ফন্ট ওয়েটের 2টা ভ্যালু আছে, 2টা ভ্যালু আমরা ইউজ করি, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে বোল্ড। হ্যাঁ, আপনি কোনো নরমাল টেক্সটকে কি করতে পারবেন, বোল্ড করতে পারবেন, আবার কোনো বোল্ড টেক্সটকে নরমালি করে ফেলতে পারবেন। যেমন ধরেন আমার এই ফন্ট সিএসএস প্র্যাকটিস, এই লেখাটা বোল্ড আকার আছে, মানে কি H3-তে আছে, তাই না? আমি এটাকে নরমাল টেক্সটে রূপান্তর করব, দেখি হয় কিনা। ফন্ট ওয়েট যদি আমি কি দিই নরমাল ইউজ করি, তাহলে এটা নরমাল টেক্সটের মতো হয় কিনা দেখি। নরমাল টেক্সটের মতো হয়ে গেছে না? হয়েছে? এই রেসপন্স করে না, হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া ফন্ট স্টাইলে আমি যদি বোল্ড আর ইটালিক দুটো একসাথে করি তাহলে কি হবে? ফন্ট স্টাইলে বোল্ড আর ইটালিক সবগুলোই তো হবে, সবগুলা সিএসএস আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এক একটা সিএসএস এর মানে ওই কাজ তো এক একটা। মনে করেন ফন্ট স্টাইল দিয়ে কি করতে পারবেন, একটা টেক্সটকে আপনি ইটালিক ফরম্যাটে করতে পারবেন অথবা নরমাল ফন্টে রাখতে পারবেন। আবার ফন্ট ওয়েট দিয়ে কি করি, ফন্ট ওয়েট দিয়ে করতে পারি যে আমরা বোল্ড করতে পারি কোনো টেক্সটকে। হ্যাঁ, আপনি চাইলে এই সবগুলা যতগুলা সিএসএস শেখাচ্ছি এখন সবগুলা একটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখন আমি শেখাচ্ছি যে কোনটা দিয়ে কি হয়। এখন আপনি ব্যবহার করার ক্ষেত্রে আপনি যেখানে যাই, মানে ব্যাপারটা হচ্ছে যেখানে কাজ করতেছে, যেমন একটা টেক্সটের ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হচ্ছে, আপনার এই ধরনের রিকোয়ারমেন্ট আসছে একটা টেক্সটের ক্ষেত্রে আপনাকে, যেমন ধরো এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে এখানে মাঝখানে দেখা যাচ্ছে কি বোল্ড করে দিছে,
সো আপনার এখানে যদি মাঝখানে কোনো লেখাকে বোল্ড করতে হয় বা একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে টেক্সট অ্যালাইন, এগুলো অ্যালাইন করে না কিন্তু, এই টেক্সটগুলো অ্যালাইনমেন্ট নাই, তাই না? ধরেন যে আপনার এই টেক্সটগুলো অ্যালাইনমেন্ট করতে হচ্ছে, তাহলে কি লিখবেন আপনি? টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মানে দুই দিকে অ্যালাইন ঠিক রাখার জন্য। হ্যাঁ, ঠিক সেম ভাবে মানে আমি এখানে আপনাদেরকে কি কি সিএসএস হইতে পারে, কি কোন সিএসএস প্রপার্টি দিয়ে কি কাজ হয় সেটা শেখাচ্ছি। এখন ব্যবহার করার ক্ষেত্রে আপনার যখন যেটা প্রয়োজন হবে, আপনার যদি কোনো জায়গায় যদি প্রয়োজন হয় যে আপনার এই যে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে হচ্ছে, মানে ফন্টের এই ফন্টগুলো চেঞ্জ করতে হচ্ছে, কোনো টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হচ্ছে, তখন আপনি ফন্ট ফ্যামিলি ইউজ করবেন। আবার দেখা যাচ্ছে যে কোনো নর্মাল টেক্সটকে আপনার বোল্ড করতে হচ্ছে, তখন ফন্ট ওয়েট ইউজ করবেন। আবার দেখা যাচ্ছে কোনো টেক্সটকে আপনার ইটালিক করতে হচ্ছে, তখন ইউজ করবেন ফন্ট স্টাইল। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে আপনার ডিমান্ড যেটা করে, আপনার যেটা প্রয়োজন হয় তখন ওই সিএসএসটা আপনি ইউজ করবেন। ওয়েট আর স্টাইল এটার মধ্যে খুব একটা ঝামেলা হওয়ার কথা না, না ভাইয়া? কেন হবে? এখানে তো কোনোটার সাথে কোনোটার ঝামেলা হওয়ার কথা না। ফন্ট স্টাইল মানে এখানে ফন্ট স্টাইল যখন লিখতেছেন তখন সেটা স্টাইল হচ্ছে, মানে ইটালিক করবেন নাকি নর্মাল থাকবে সেটা বোঝাচ্ছে। আর ফন্ট ওয়াইড মিন্স হচ্ছে ওইটা বোল্ড হবে নাকি নর্মাল টেক্সট থাকবে। হ্যাঁ, জি ভাইয়া। ওই জিনিসটা এখানে প্রত্যেকটা সিএসএস আলাদা আলাদা কাজ করে, এটা একটার সাথে আরেকটা মানে ইয়া হবে না, আপনার কি বলে, একটার সাথে আরেকটা কোনো ধরনের রিয়াকশন হবে না বা কোনো ধরনের কি বলে যে ওভাররাইট করবে না। হ্যাঁ, একটা আরেকটাকে, সো এটা আলাদা আলাদা আপনি ইউজ করবেন। আমি দেখতেছেন না এখানে ইচ্ছা মতো ইউজ করতেছি, কিছুক্ষণ পিটাকে ইউজ করতেছি, কিছুক্ষণ H1, কিছুক্ষণ H3 তে ইউজ করতেছি, আমার যেখানে ইচ্ছা হচ্ছে আমি ওখানে ইউজ করতেছি। হ্যাঁ, এবার আসি ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা একটা ফন্টকে ছোট বড় করতে পারি নিজেদের পছন্দ মতো। হ্যাঁ, নিজেদের পছন্দ মতো আমরা ছোট বড় করতে পারি সাইজ। হ্যাঁ, ধরেন আমি এই পিটেক ফেসবুকটাকে আর একটু বড় করে দেখাবো বা আর একটু ছোট করে দেখাবো আমার ইচ্ছা মতো, তখন আমি কি করব? ফন্ট সাইজ ইউজ করব। তাহলে ফেসবুকটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ফেসবুকটা আছে। এই যদি আমি দেখাই আপনারা আবার না বুঝলে, এই যে ফেসবুকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি সিএসএস লিখি যে ফন্ট সাইজ, এখানে ধরেন আমি লিখতেছি যে 80 পিক্সেল, মানে আমার ইচ্ছা মতো আমি ফন্টের সাইজ দিলাম। এখন দেখবেন এটা অনেক বিশাল হয়ে গেছে, দেখছেন? সো এই ধরনের একটা ফন্টকে আপনি বড় বা ছোট করতে চাইলে তখন আপনাকে যে সিএসএস প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি ফন্ট সাইজ। বুঝাইতে পারছি? ভাইয়া হ্যাঁ ওই যে নিচে ফন্ট সিএসএস প্র্যাকটিসটা লেখা, হ্যাঁ এটার নিচে কি আমরা আন্ডারলাইন করতে পারবো? হ্যাঁ, সব পারবেন। ওটা কিভাবে? কিভাবে কি আন্ডারলাইন করার জন্য আপনার কি সিএসএস ইউজ করতে হয় আমাকে একটু বলেন। টেক্সট ডেকোরেশন, তাই না? টেক্সট ডেকোরেশন, তাই তো? জি। হ্যাঁ, তো এটা কি ট্যাগ? S3 ট্যাগ, লাস্টেরটা আমার S3 ট্যাগ। এখানে যদি দেখি লাস্টেরটা S3 ট্যাগ, তাহলে এখানে এসে সিএসএস লিখবেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এই যে আন্ডারলাইন আসলো। বুঝতে পারছি ভাইয়া। এখন আপনারা হয়তো বা এই জিনিসটা মানে আপনাদের কাছে কনফিউশন হচ্ছে বা আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে ভাইয়া আপনি এখানে পি ট্যাগে দেখাচ্ছেন, তাইলে আমরা হয়তো বা পি ট্যাগ ছাড়া অন্য কোনো ট্যাগে এগুলা ইউজ করতে পারবো না, বা আপনি এর আগে যেগুলো দেখাইছেন টেক্সট ডেকোরেশন বা অন্যান্য টেক্সট রিলেটেড আপনি যে সিএসএস গুলো আমাকে দেখাইছেন সেগুলো হয়তো বা আপনি যেগুলাতে দেখাইছেন এগুলোর বাইরে কিন্তু ইউজ করা যাবে না এরকম মনে করতেছেন। আসলে ওইরকম না ব্যাপারটা। আপনাকে আমি যেমন ধরেন আমি আপনাকে কি শেখাচ্ছি যে অ্যালফাবেট শেখাচ্ছি ABCD, এটা এখন এরপর আপনি সেন্টেন্স আপনি ওয়ার্ড তৈরি করবেন, এরপর আপনি সেন্টেন্স মেক করবেন। হ্যাঁ, এখন এই ব্যাপারটা হচ্ছে যে আপনার সিএসএস প্রপার্টিগুলো শেখার অর্থ হচ্ছে যে আপনি ABCD শিখতেছেন। এখন এটা দিয়ে পরবর্তীতে কি করবেন? আপনি একটা ডিজাইন তৈরি করবেন। হ্যাঁ, এটা এখন আপনাকে আপনি যদি চিন্তা করেন দিয়ে শুধু আমরা অ্যাপল লিখতে পারবো, হ্যাঁ, অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না, এরকম তো না। আপনি লেটারটা ইউজ করে আপনি অনেকগুলো ওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, তাই না?
আবার এই ওয়ার্ড থেকে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। ঠিক এই ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে আপনারা যেটা চিন্তা করতেছেন, আমার মনে হচ্ছে যেটা যে আমি এখানে জাস্ট ইউজ করতেছি তাই এখানে ইউজ করতে পারবো, এই সিএসএস গুলো অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না, অন্য কোনো ট্যাগের জন্য ইউজ করতে পারবো না, ওইরকম কিন্তু না। এখানে আমরা জাস্ট বেসিকটা শিখতেছি যে ফন্ট ফ্যামিলি একটা সিএসএস প্রপার্টি আছে, ওইটা দিয়ে আসলে ফন্টের ফন্ট একটা টেক্সটের ফন্টগুলা চেঞ্জ করে ফেলে, ফন্টগুলা চেঞ্জ করে, ফন্টগুলা চেঞ্জ করে। সো এখন আপনার ধরেন একটা টেক্সট আসলো, যে সেটা হেডিং ট্যাগ হইতে পারে, সেটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর হইতে পারে, সেটা লেভেলের ভিতর হইতে পারে, সেটা যে কোনো জায়গায় হইতে পারে। হ্যাঁ, তো ওই টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে হচ্ছে, তখন আপনি ফন্ট চেঞ্জ যখনই আসতেছে তখন আপনি ইউজ করতে হবে ফন্ট ফ্যামিলি। ধরেন আপনার ইচ্ছা হচ্ছে যে এরকম একটা ডিমান্ড আসছে যে বা এরকম এক রিকোয়ারমেন্ট আসছে যে আপনাকে ফন্টগুলা কি করতে হবে, ইটালিক করতে হবে। হ্যাঁ, মানে টেক্সটগুলাকে ইটালিক করতে হবে। মনে করেন এখানে এনজয় ইউর গ্যারান্টি পেন্টিং সার্ভিস ইন দুবাই, এরপরে যে কন্টেন্টটা আছে এটাকে ইটালিক করতে হবে। তো আপনি কি জানেন, আপনি জানেন যে এটা এখন কোন ট্যাগে আছে সেটা আপনার জানা দরকার। এখানে পি ট্যাগে থাকতে পারে, এটা হেডিং ট্যাগে থাকতে, যে ট্যাগে থাকুক না কেন, আপনাকে কেউ বললে যে এটাকে আমাকে ইটালিক হইতে হবে, তখন আপনি কি ইউজ করবেন, ফন্ট স্টাইল ইটালিক। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা আসলে কিরকম হচ্ছে? আপনাদের কি এনার্জি নাই নাকি ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছেন, কোনটা? ক্লাস করতে করতে তো টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, 4 ঘন্টা ক্লাস, তার উপর প্রতিদিন ক্লাস। বাকিরা চুপচাপ কেন? বুঝতেছেন কিনা বলেন, বুঝতেছেন কিনা বলতে হবে তো। আচ্ছা, আমরা তাইলে কয়টা শিখলাম? 3টা শিখলাম ফ্রন্ট রিলেটেড, আরগুলো আমরা শিখতেছি না। ফ্রন্ট গুগল এটা আমি শিখাচ্ছি না এখন, এটা পরে দেখাবো, পরে অন্য কোনো সময় দেখাই দিব। তো কি দেখাবো, আরো কিছু পড়াই, পড়াবো? ভাইয়া প্যারাগ্রাফের ভেতরে কিছু কিছু ওয়ার্ড বোল্ড করব, সেক্ষেত্রে ওটার ফরম্যাটটা কেমন হবে ওটা একটু দেখান। প্যারাগ্রাফের ভেতরে কিছু কিছু ওয়ার্ড বোল্ড করবে, সেটা একটা ট্যাগ আছে, স্ট্রং নামে একটা HTML ট্যাগ আছে, ওইটা ইউজ করতে পারবেন। যেমন ধরেন যে আমি এখান থেকে কনসেপ্ট লেখাটাকে কি করব, বোল্ড করব। হ্যাঁ, তখন স্ট্রং নামে একটা ট্যাগ আছে, স্ট্রং, এই স্ট্রং ট্যাগটা ইউজ করলে আপনি বোল্ড করতে পারবেন। এই যে স্ট্রং ট্যাগটাকে ইউজ করলে আপনি বোল্ড করতে পারবেন। আমি স্ট্রং লেখাটা লিখলাম ট্যাগটাকে, দেন আমি করলাম। আচ্ছা, এগুলো তো অলরেডি বোল্ড করা আছে, সবগুলাই বোল্ড করা আছে। আমি নর্মাল টেক্সট দিচ্ছি, যে এখানে আমি বোল্ড করছি তো, তাইলে তো সেম হয়ে যাচ্ছে। আমার নর্মাল টেক্সটের মধ্যে যদি বোল্ড হয়, এই যে কনসেপ্ট লেখাটা কি হচ্ছে, বোল্ড হচ্ছে না? হইছে বোল্ড? জি ভাইয়া হয়েছে। তো আপনারা স্ট্রং নামে একটা ট্যাগ আছে, ওইটা ইউজ করবেন, তাহলে মাঝখানে বা যে কোনো লাইনকে আপনি বোল্ড করতে চাইলে, যদি মানে এরকম আছে নর্মাল টেক্সটও থাকবে ওই ট্যাগটার মধ্যে, আবার এটা একটা পি ট্যাগ, এটার মধ্যে নর্মাল টেক্সটও আছে, দেন আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়ার্ডকে বোল্ড করতে, কোনো একটা লাইনকে বোল্ড করতে, তখন আপনি কি করতে পারেন, ওইখানে স্ট্রং ট্যাগ যেটা আছে ওইটা ইউজ করতে পারেন। ওইটা ইউজ করলে আপনি বোল্ড হয়ে যাবে অটোমেটিকলি। আর ভাইয়া ওই বোল্ড ওয়ার্ডটারই আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব, মানে বড় করে দিব, ওইটার জন্য কেমন হবে তাহলে? ওইটার জন্য আপনি এখানে ইনলাইন সিএসএস লিখতে হবে, অথবা এই স্ট্রং এর জন্য যদি সিএসএস লেখেন তাহলে আপনার ওয়েবসাইটে যত জায়গায় স্ট্রং আছে সবগুলো ওই সেম সিএসএস অ্যাপ্লাই হবে। যদি আপনি চাচ্ছেন যে না শুধু এই কনসেপ্ট লেখাটাকে মানে একটু বড় করবেন, সাইজটা বড় করবেন, তখন এখানে ইনলাইন সিএসএস লিখে দিতে হবে। এখানে ইনলাইন সিএসএস এর মধ্যে আপনি লিখতে হবে ফন্ট সাইজ হচ্ছে যে ধরেন 30 পিক্সেল। আপনি আবার এক্সটার্নাল সিএসএসও লিখতে পারেন, এই স্ট্রংটাকে ধরে
আপনি এক্সটার্নাল সিএসএসও লিখতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার আরও অনেক জায়গায় স্ট্রং থাকে সবগুলা কিন্তু সেম ফরম্যাট কাজ করবে। বুঝতে পারছি? জি এই ভাইয়া যে বুঝেছি। এই যে কনসেপ্ট, যদি আমি স্পেসিফিক শুধু এই ট্যাগটাই চেঞ্জ করতে যাচ্ছি তখন আপনি করতে পারেন ওই ট্যাগের ভিতর আমরা যেটা করে দিই ওই ট্যাগের ভিতর আমরা ইনলাইন সিএসএস লিখে দিই শর্ট ভাবে, তাইলে কাজ হয়ে যায়, কাজ করে ফেলি। অথবা আপনি করতে পারেন যে এখানে একটা ক্লাস ধরতে পারেন, ওই ক্লাসটাকে ধরে কি আপনি সিএসএস লিখতে পারেন। তো এটাতে যায় না, কারণ হচ্ছে যে ক্লাস ধরা, এদিকে এক্সটার্নালেও লেখা, এই জায়গাও লেখা, এই জায়গাও লিখতে হবে, আবার এখানেও ক্লাস ধরতে হবে। ছোট একটা কাজের জন্য জাস্ট আমরা তখন ইনলাইনকে ইউজ করি আর কি। গত ক্লাসে বললেন না যে আমরা কখন ইনলাইন ইউজ করব, কখন ইন্টারনাল ইউজ করব, সে ব্যাপারটা জি ভাইয়া। আমরা আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী আমরা ওগুলা ইউজ করে থাকি। আচ্ছা, ফন্ট নিয়ে কথা ভাইয়া একটা প্রপার্টি যেটা বলেন। টেক্সট ওরিয়েন্টেশন, টেক্সট বলতে ওটা কি প্রপার মানে অ্যাপ্লাই হবে ভাইয়া টেক্সট ওরিয়েন্টেশনে? এখানে কোন জায়গায় দেখছেন টেক্সট ওরিয়েন্টেশনটা? মানে এই যে কোড লেখার সময় আসে না নিচে অনেকগুলো অপশন প্রপার্টি দেখায়, শো করে, সেখানে টেক্সট ওরিয়েন্টেশন আছে একটা প্রপার্টি, ওইটা এইখানে তো নাই, কিন্তু কোডিং এ যখন লিখতে যাই তখন আচ্ছা, সেটা দেখায়। টেক্সট ওরিয়েন্টেশন হচ্ছে যে আমি যদি দেখাই আপনাদেরকে এটা কোন পাশ থেকে টেক্সটটা হবে। ওরিয়েন্টেশন এখানে সিএসএস প্রপার্টির শেষ নাই, হাজারটা সিএসএস প্রপার্টি আছে। Wait. টেক্সট ওরিয়েন্টেশনটা মূলত কোন টেক্সটটা কি লেফট সাইড থেকে যাবে নাকি রাইট সাইড থেকে যাবে এই ইয়াটা বোঝাচ্ছে। এটাকে আরটিএল, রাইট টু লেফট ধরেন। আচ্ছা, এটা দিয়ে বুঝবো না। টেক্সট ওরিয়েন্টেশনটা যদি এই জায়গায় ইউজ করি, টেক্সট ওরিয়েন্টেশন এবং টেক্সট ডিরেকশন সেম কাজ করে। টেক্সট ডিরেকশন হচ্ছে আরটিএল, রাইট টু লেফট। যদি দেখি কোন পাতে কাজ করতেছে। আচ্ছা, এখানে অলরেডি সেন্টার করে রাখছি। টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন আরটিএল ইউজ করলে লেফট টু রাইট LTR, সরি টেক্সট ডেকোরেশন না, টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন টেক্সট ডিরেকশন না, শুধু ডিরেকশন। আরটিএল ইউজ করতে পারে, এলটিআর ইউজ করতে পারে। এটা এই সিস্টেমে কাজ করে। ডিরেকশন মানে কোন দিক থেকে শুরু হবে। আমাদের নর্মালি শুরু হয় যে কিসে, আর লেফট টু রাইট। আমরা চাইলে একটা ট্যাক্সকে আরটিএল মানে রাইট টু লেফট করতে পারে, রাইট থেকে শুরু হবে, এরকমও করে দিতে পারে।
এই যে রাইট টু লেফট, রাইট থেকে শুরু হচ্ছে, এটা আমরা আবার টেক্সট অ্যালাইন দিয়েও করতে পারি। এখানে যখন আমরা লিখতে যাই আমাদেরকে অনেক কিছু সাজেশন করে, কিন্তু আমরা এত কিছু ইউজ করি না বা আমিও দেখাই না, কারণ হচ্ছে যে এখানে বেসিক যে ব্যাপারগুলো লাগবে সবচেয়ে বেশি যেগুলো ইউজ হয় সেগুলো আমরা টাচ করব। আর এখানে অনেক হাজার ধরনের সিএসএস প্রপার্টি শেষ নাই। যখন আপনি কাজ করতে যান কোনো একটা প্রবলেম ফেস করবো ওই রিলেটেড যখন সিএসএস খুঁজে নেবেন তখন আপনার কি হবে, দেন ওইটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, প্রথম অবস্থায় বেসিক সিএসএসগুলো যখন করতে করতে অভ্যস্ত হয়ে যান, যে বাকিগুলো আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজ করতেছে বা কীভাবে করে। এবার যদি আইকনে দেখে, আইকন আচ্ছা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কি দেখি, আইকন দেখি না, যে এই যে ফেসবুকের আইকন কই গেল, এই ফেসবুকের আইকন, এই টুইটার আইকন, এখানে হচ্ছে যে ইনস্টাগ্রাম আইকন, এগুলো আমরা কিভাবে নিয়ে আসি আমাদের ওয়েবসাইটের মধ্যে, আইকনগুলোকে আমরা কিভাবে নিয়ে আসি আমাদের ওয়েবসাইটের মধ্যে। সো প্রথমে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা আইকন নিয়ে আসতে চাই তখন আমাকে যেটার মাধ্যমে আমরা আইকনগুলো নিয়ে আসি সেটাকে বলা হয় ফন্টোসাম। হ্যাঁ, ফন্টোসামের মাধ্যমে আমরা আইকন নিয়ে আসি। ফন্টোসামের মাধ্যমে আমরা আইকন নিয়ে আসি। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে আইকন দেখাইতে চান, আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন বা অন্যান্য যে কোনো আইকন যদি শো করাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথম অবস্থায়। এখন বর্তমান চলতেছে ফন্টোসাম 6। হ্যাঁ, আমরা যখন W3 স্কুল থেকে নিব, আপনারা W3 স্কুল থেকে নেবেন এই ওয়েবসাইট থেকে। আমি যেভাবে সার্চ করছি ঠিক ওইভাবে ফন্টোসাম, এখানে আছে ফন্টোসাম 5 আর এখানে নিচে আছে ফন্টোসাম 4। আপনি যে ভার্সনটা ইউজ করবেন, আমরা ফন্টোসাম 5 ভার্সনটা ইউজ করতেছি। করার পর নিচে আসলে এখানে একটা হচ্ছে স্ক্রিপ্টিং কোড আছে, এটাকে বলা হয় সিডিএন লিঙ্ক। হ্যাঁ, সিডিএন লিঙ্ক অর্থ হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন। হ্যাঁ, আপনারা অনেক সময় অনেক জায়গায় শুনবেন যে সিডিএন লিঙ্ক বসাই দেন, আইকনের জন্য সিডিএন লিঙ্ক ইউজ করেন, এরকম অনেক জায়গায় শুনবেন কথাবার্তাগুলো পরবর্তীতে আর কি, যখন আপনারা কাজ করতে যাবেন। সো সিডিএন লিঙ্ক অর্থ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে অন্য আরেকজন থেকে আপনি কোনো কন্টেন্ট হায়ার করতেছেন বা নিচ্ছেন এই ধরনের। সো এখানে যে স্ক্রিপ্টিং কোডটা আছে ওই কোডটাকে আপনার কপি করতে হবে। প্রথমে আইকন যদি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে চান তখন আপনাকে কি করতে হবে, একটা লিঙ্ক আছে থার্ড পার্টি, তার মানে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওই লিঙ্কটাকে কপি করে কি আপনার ওয়েবসাইটে রাখতে হবে। এটা হচ্ছে জেএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল। কেমনে বুঝি আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা হচ্ছে মানে ফাইলের নামের পরে .js আছে, .js মিন্স হচ্ছে জাভাস্ক্রিপ্ট। স্যার মনে করো 4 ঘন্টা ক্লাস নেয়, 4 ঘন্টা লাগে যায় আমার 10 ঘন্টা, ইউটিউবে একবারে সব ক্লাস দিয়ে যায়। স্যার আবার শুনতে পারবেন? হ্যাঁ, স্যারে শুনতে পাচ্ছে, মিউট করেন নাই, কথাবার্তা বলতেছেন, আমাকে ডিস্টার্ব করতেছেন, ইন্টারাপ্ট করতেছেন। আচ্ছা, যখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কি করব, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আইকন নিয়ে আসতে চাই, এই ধরনের ফেসবুক আইকন বা অন্যান্য আইকন, সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো আইকন, এই মোবাইলের আইকন, ইমেল আইকন, লোকেশন আইকন, যে কোনো ধরনের আইকন যখন আমরা আনতে চাই তখন আমাদের প্রথমে যেটা মাধ্যমে আমরা নিয়ে আসি ফন্টোসাম, এগুলো হচ্ছে ফন্টোসাম আইকন। সো ফন্টোসাম আইকন আনার জন্য আমাদের এখন ভার্সন চলতেছে ফন্টোসাম 6, বাট এখানে আছে আমরা ফন্টোসাম 5 দিয়ে ইউজ করে আমরা কাজ করি আপাতত, পরবর্তীতে 6টা দেখাবো। তো ফন্টোসাম 5-এর জন্য আমরা W3 স্কুলে এখানে সার্চ বক্সে ফন্টোসাম লিখে দিছি, এই যে এখানে ফন্টোসাম লেখা আছে ওইটা আমি লিখে দিলাম, লিখে দিয়ে আমি সার্চ বক্স থেকে এখানে নিয়ে আসছি, এখানে চলে আসছি। আসার পরে আমার ওয়েবসাইটে যখন আইকন আনতে যাব তখন প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে সিডিএন লিঙ্ক অ্যাড করতে হবে আমার ওই ওয়েব পেজে, যেটাকে বলা হয় কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। নেটওয়ার্কের মাধ্যমে আমি একটা লিঙ্ক বসাবো। এখানে হচ্ছে একটা স্ক্রিপ্টিং আছে, লিঙ্ক আছে, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোডের লিঙ্ক, ফাইলের লিঙ্ক। এটাকে আমি কপি করে কি করব, খুব সহজ, কপি করে আমি আমার ওয়েবসাইট HTML পেজের মধ্যে দিয়ে দিব।
এই যে আমার HTML পেজের হেড সেকশনে দিয়ে দিচ্ছি, কাজ শেষ। এখন কি হচ্ছে, এখন হচ্ছে যে আমার আইকনটা নিয়ে আসতে হবে। যেমন ধরেন এটা একটা ক্লকের আইকন, আপনি যখন এই এটা কপি করে HTML কোডটা কপি করে কি করবেন, আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন। আপনার ওয়েবসাইটে যেখানে আপনার বসাইতে ইচ্ছা করে ঠিক ওইখানে আপনি বসাইলেন। ধরেন আমি এখানে সবার শেষে দিচ্ছি আইকনটা, দেখেন আমার ওয়েবসাইটে আইকনটা দেখা যাবে। এখন আইকন কই, এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। আমি আইকনটার সাইজও বাড়াইতে পারি, চাইলে আমি আইকনটার সাইজ বাড়াইতে পারি। যেমন ধরেন আইকনটার সাইজ বাড়াইতে গেলে আমি এই আই ধরে আমি CSS লিখতে পারি, যদি সাইজ বাড়াইতে চাই আর কি। আমি এই আই ধরে আমি কি করতে পারি, সাইজ বাড়াইতে পারি, সরি ফন্ট সাইজ, ফন্ট সাইজ যদি আমি 30 পিক্সেল দিয়ে দিই তাহলে এটা 30 পিক্সেল বড় হবে এই আইকনটা। এই যে দেখছেন বড় হয়েছে। আমি আরো বাড়াইতে পারি চাইলে ইচ্ছা মতো, আরো বাড়াই দিচ্ছি, ধরেন 200 পিক্সেল দিচ্ছি, মানে আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই যে দেখছেন আইকনটা অনেক বিশাল হয়ে গেছে। আমরা চাইলে এই আইকনের কালারও চেঞ্জ করতে পারি। কিভাবে কালার চেঞ্জ করতে পারি, আমাদেরকে কালার প্রপার্টি আছে না, এটা একটা টেক্সট হিসেবে কাজ করে এই আইকনটা। আর টেক্সট প্রপার্টি, আমাদের কালার প্রপার্টি আছে না, ওই কালার প্রপার্টি ইউজ করে আমরা কালারও চেঞ্জ করতে পারি। এই যে দেখেন, এই যে কালারও চেঞ্জ হয়ে গেল। সো আমার এটা অ্যাডভান্স দেখাই দিলাম যে আমি ফন্টের সাইজও চেঞ্জ করতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। এখন আমার কথা হচ্ছে, যখনই আমি আইকন নিয়ে আসতে চাচ্ছি তখন আমাকে অবশ্যই একটা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক যেটা আছে ওইটা আমি অ্যাড করব। তারপর আমি যে আইকনটা আমার ডিমান্ড, যে আইকনটা আমাকে আনতে হবে সেই আইকনটাকে আমি কপি করে জাস্ট আমার যেখানে আইকনটাকে নিয়ে আসতে চাচ্ছি ওখানে পেস্ট করে দেব। ধরেন এখন আমার ডিমান্ড হচ্ছে, আমি চাচ্ছি যে আমার এখানে এই যে ফেসবুক লেখাটার পাশে প্রথম দিকে কি থাকবে, একটা ফেসবুকের আইকন থাকবে। বুঝতে পারছেন? তাহলে আমি কি করব, আমার ফন্টসামে গিয়ে এখান থেকে একটু খুঁজে দেখতে হবে। যেমন এখানে সবগুলার আইকন দেওয়া আছে, হ্যাঁ, বিভিন্ন কিছু নিয়ে আইকন দেওয়া আছে, যেমন অ্যাক্সেসিবিলিটি। আপনার এখন আইকনগুলো একটু খুঁজে নিতে হবে। অ্যাক্সেসিবিলিটিতে যদি যাই, দেখেন এখানে বিভিন্ন ধরনের আইকন আছে। এখন যেটা আপনার মনে দরকার ওই আইকনটা খুঁজে নিতে হবে। যেমন অ্যানিমাল রিলেটেড কোনো আইকন দরকার হইলে আপনার অ্যানিমালে যাবেন, অ্যানিমালসে গিয়ে এখান থেকে আইকন খুঁজে নেবেন। এই যে পাখি, ফুল, পশু পাখির অনেকগুলা। অ্যালার্ট টাইপের কোনো আইকন দরকার হলে তাইলে এই যে বেল আকারে থাকবে, এই যে এটা অ্যালার্ট বোঝায়, ওয়ার্নিং বোঝায়, হ্যাঁ, এটা ওয়ার্নিং বোঝায়। এই টাইপসের কোনো আইকন দরকার হলে, আমার দরকার হচ্ছে ফেসবুক রিলেটেড, এটা মেবি ব্র্যান্ডে থাকবে, খুঁজে দেখতে হবে। প্রথম অবস্থায় আপনি হয়তো বা পাবেন না, আমার একটা মুখস্থ আছে অনেকগুলো যে কোন জায়গায় থাকতে পারে, যে ব্র্যান্ডে পাবো মেবি। এই যে ব্র্যান্ডে পাচ্ছি, এখানে অ্যামাজনের আইকন পাচ্ছি, তারপর হচ্ছে যে অ্যাপেলের আইকন পাচ্ছি, তারপর নিচে যদি আসি ফেসবুকেরও পাবো। আই হোপ ফেসবুক আইকন কই 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 এই যে ফেসবুকের আইকন পাইলাম। ধরেন আমি ফেসবুকের এখানে নর্মাল ফেসবুকের আইকন আছে একটা, এখানে সার্কেল টাইপের আছে, এখানে স্কোয়ার টাইপের আছে, আপনার যেটা ইচ্ছা সেটা। ধরেন আমি এটা নিব, এটা নেওয়ার জন্য আমি ট্রাইটে ক্লিক করব। ট্রাইটে ক্লিক করে এখান থেকে জাস্ট HTML কোডটা কপি করব। এই যে ফেসবুকের HTML কোডটা কপি করলাম, হ্যাঁ, আইট্যাগের ভিতর থাকবে। আইট্যাগের ভিতরে একটা ক্লাসের মধ্যে এটা হচ্ছে মেন। এই ক্লাসের ভেতরে এই যে ক্লাস যে নেম ওইটার মাধ্যমে এই ফেসবুকের আইকনটা আসে, হ্যাঁ। সো এখান থেকে আমি কি করলাম, HTML কোডটা কপি করব। কপি করে ধরেন যে আমি বলতেছি যে আমার এই ফেসবুকের এই জায়গায় থাকবে আইকনটা, তাইলে আমি কি করব, আমার ফেসবুক লেখাটা কোথায় আছে, এই যে এখানে লেখা আছে, তাই না? তাইলে অ্যাঙ্কর ট্যাগের সামনেও দিতে পারি, H1 এর ভিতরে দিতে পারি, H1 এর বাইরেও দিতে পারি। ধরুন আমি H1 এর ভিতরে কি ট্যাগ বসাই দিব, যেটা কপি করলাম HTML, আই ট্যাগটাকে পেস্ট করে দিলাম কোথায়, HTML এর ভিতরে। তাহলে দেখেন এই যে ফেসবুকের আইকন চলে আসছে না? অথবা আমি যদি বাইরে ইচ্ছা বাইরেও দিতে পারি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিতে পারি, মানে H1 এর বাইরে যদি ইচ্ছা হয় আমি H1 এর বাইরেও কি করতে পারতেছি, সেট আপ করতে পারতেছি। H1 এর বাইরে সেট আপ করলে একই লাইনে থাকবে না,
সেটা একটা ভুল। একই লাইনে যেহেতু থাকবে না, তাহলে আমরা এখানে সেট আপ করলে সুন্দর দেখাবে না। আমি H1 এর মধ্যেই সেট আপ করবো, তাইলে একই লাইনের মধ্যে থাকবে। এই যে একই লাইনে আছে। আমি চাইলে আরও আইকন অ্যাড করতে পারি আমার পছন্দ মতো। আমি অনেক সময় আমরা দেখি না বাটনের মধ্যে, বাটনের ভেতরে আইকন থাকে, হ্যাঁ, এই যে বাটনের ভেতরে যদি আইকন থাকে, ওইটা যদি আমরা ওইরকম যদি করতে চাই, ধরেন আমি একটা বাটন ট্যাগ নিলাম, এই বাটনের ভিতরে ধরেন আমি কন্টাক্ট নাও, অথবা কি এমন করো মামুনি, আমি ক্লাস নিতে পারতেছি না তো তোমার জন্য, বাই নাও, ধরেন বাই নাও লিখলাম, হ্যাঁ। তাহলে এই রিলেটেড যদি একটা আইকন আমি নিয়ে আসি, এই রিলেটেড ধরেন বাই নাও রিলেটেড আইকন বলতে শপিং, এখান থেকে ফাইল পুট এসকই, তুমি আমার মোবাইল নেওয়ার জন্য না এমন করতেছ, শপিং, দেখেন আচ্ছা দুইটা এখন আছে, দেন আচ্ছা পেমেন্ট অ্যান্ড শপিং এটাতে যাই, যেহেতু আইকন বাইক রিলেটেড আইকন আমি নিব, এই যে ধরেন এটা এই আইকনটা নিচ্ছে অথবা এই আইকনটা নিচ্ছে, মানে ওপেন কার্ট, মানে কোনো যখন আমরা কোনো ই কমার্সে কোনো কিছু আমরা অর্ডার করি, তখন শিপিংয়ে যাই, প্রথমে কার্ডে যাই, হ্যাঁ, ওই কার্ড যদি আইকনগুলো আমি নিয়ে আসতে যাচ্ছি, ধরেন এই বাটনের মধ্যে আমি কি করতে যাচ্ছি, বাই নাও বাটনের মধ্যে আমি শপিং কার্ট অ্যাড করতে যাচ্ছি বা এই আইকনটা অ্যাড করতে যাচ্ছি, দেন ওই আইকনটা বসাই দিলাম, এতটুকু কাজ শেষ। যদি আমি এখানে দেখি, দেখেন আমার বাটন আসবে, এই যে বাটনের ভিতর আইকনটা আছে, এখানে কিছু লিখে নাই বাটনের মধ্যে, আইকনটার সাইজ বড় হয়ে গেছে, কারণ এত বড় দেখাচ্ছে কেন, আমরা আগে একটু করে চেক করে নিই। ও আচ্ছা, এত বড় দেখানোর কারণ আছে, কারণটা বুঝতে পারছি। ব্যাকে চলে আসছে, আমি একটা বাটন নিচ্ছি। আচ্ছা বলতে পারবেন এত আমি লিখি, আবার আমি লিখি যে বাই নাও, বাই নাও লিখছি। এখন এখানের মধ্যে আমি আইকনটা দিচ্ছি, আইকনটা দিলাম, আমি আইকনটা কপি করে, আমি আইকনটা কপি করতেছি, এই স্পিকারটা অফ করেন, কি কথাবার্তা আসতেছে, আমি আইকনটা দিচ্ছি, আইকনের কোডটা HTML কোডটা কপি করব, এখান থেকে HTML কোডটা কপি করতেছি, কপি করার পর আমি একটু করে চেক করতেছি। আচ্ছা এখানে এটা এত বড় আসলো কেন বলতে পারবেন? এই আইকনটা কেউ বলতে পারবেন? ফন্ট সাইজ কি বড় আছে এখানে? হ্যাঁ ভাই আমরা হচ্ছে আই ট্যাগের ফন্ট সাইজ বড় দিয়ে রাখছি ওখানে। হ্যাঁ এখানে আমরা দিয়ে রাখছি, যেহেতু আই ট্যাগের জন্য আমি একটা ফন্ট সাইজ দিয়ে রাখছি 200, যার কারণে আমার এই পেজের মধ্যে যতগুলো আই ট্যাগ পাচ্ছে সবগুলা ফন্ট সাইজ 200 করে দিচ্ছে, তাই না? তো আমি এটা একটু কেটে দিই, এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এখন আমরা একটু করে চেক করে নিব যে
আমাদের আইকনটা কীরকম আসতেছে। এই যে আইকনটা, এই যে দেখেন বাটনের মধ্যে আইকন, একটা বাটনের ভিতরে আইকন নিয়ে আসছি, দেখছেন? দেখা যাচ্ছে? ভাইয়া দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সেটা বুঝতে পারতেছি। স্ক্রল করে একটু উপরে তুলতে হবে। এটা স্ক্রল হবে না, আমি দেখাচ্ছি আপনাদেরকে, জুম করতেছি। দেখতেছেন? জি ভাইয়া। এই যে আমরা জি ভাইয়া। আপনাদের যদি কোনো বাটনের মধ্যে কি করতে হচ্ছে, আইকন আনতে হচ্ছে, যেখানে ইচ্ছা আপনারা যখন আইকন নিয়ে আসবেন তখন কি করবেন, আমি যদি সামারি করি, যখন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি আইকন আপনাদের দেখাইতে হচ্ছে, তখন প্রথম অবস্থায় আপনি কি কোথায় যাবেন, ফন্টোসামে যাবেন, ফন্টোসাম 5 ইউজ করবেন। ফন্টোসামে যাওয়ার পর, ফন্টোসাম 5-এ যাওয়ার পর আপনি কি করবেন, প্রথম যে লিঙ্কটা থাকবে ইন্ট্রো থেকে, ফন্টোসাম 5 ইন্ট্রো থেকে যে লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কটা কপি করবেন, যেটাকে বলা হয় সিডিএন লিঙ্ক। এটাকে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কপি করে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। দেন এখন আপনার যে ধরনের আইকন প্রয়োজন, হয়তো বা আপনার দরকার হচ্ছে ফেসবুক আইকন, আপনার দরকার হচ্ছে টুইটার আইকন, যে ধরনের আইকন দরকার হচ্ছে ওই ধরনের আইকনের আপনি কি HTML-টা কপি করে যেখানে রাখার ইচ্ছা, যেখানে রাখতে হবে আপনার, যেমন ধরেন আমি এখানে বলতেছি বাটনের ভিতরে আমি আইকন রেখে দেখাইছি, আমি আবার এখানে হাইপার লিঙ্কের ভিতরে দেখাইছি, অথবা আপনি চাইলে বাইরেও দেখাইতে পারেন। হ্যাঁ, তো যে কোনো জায়গায় আপনি কি দেখাইতে পারেন। সো এখানে আপনি বসাই দিবেন যেখানে আপনার দরকার। এখানে তো মেসেজ দেখে কি বলে। সো আমরা কয়জন আছি, 14 জন না, আবার কমে গেছে। ওকে, আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আপনারা কিছুক্ষণ আগেও অনেকজন ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তখন আমি লেকচার দিচ্ছিলাম, স্ক্রিনশটটা নিয়ে নেই। আপনারা একটু ভিডিওটা অন করেন। আচ্ছা, তার আগে যেহেতু 14 জন আছি, সমস্যা নাই। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন, যখনই আমরা আইকন নিয়ে কথাবার্তা বলতেছি তখন বুঝতে পারছেন কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি আইকন নিয়ে আসবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাইয়া বুঝেছি। ওকে, এখন কেউ যায় না। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো তাইলে আজকে লাস্ট যে মানে ইয়ার পরে আমি যেগুলো নিয়ে কথাবার্তা বলছি, একটা হচ্ছে ফন্ট নিয়ে কথাবার্তা বলছি। এখানে ফন্টের কি কি থাকে, ফন্ট ফ্যামিলি থাকে, ফন্ট স্টাইল থাকে, ফন্ট ওয়েট থাকে, ফন্ট সাইজ থাকে, এগুলো নিয়ে কথাবার্তা বলছি। দেন আইকন কিভাবে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন সেটা নিয়ে কথাবার্তা বলছি। আরেকটা কথা বলি, এখানে যে আইকনের উপর আমরা হাইপারলিংক করছিলাম না, আইকনের উপর হাইপারলিংক, এটা ওই দিন দেখি না, আমরা টেক্সটের সাথে হাইপারলিংক দেখছি। আইকনের উপর যদি হাইপারলিংক করতে চান তাহলে কি করবেন, খুব সহজ। আমি তারপরে দেখাই দিচ্ছি আইকনের উপর যদি আপনি হাইপারলিংক করতে চান তাহলে কি করতে হবে, ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, তাই না? একটা কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। আচ্ছা, আইকনের মধ্যে যখন আপনি হাইপার লিঙ্ক করবেন তখন ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিলেন। অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পর এটার হাইপার লিঙ্কের মধ্যে ধরেন আমরা ফেসবুককে কানেক্টেড করব, ফেসবুকটাকে কানেক্টেড করব, আমরা ফেসবুকটাকে কানেক্টেড করব। তারপর facebook.com এবং টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করে কেন, আমাদের একটা নতুন ট্যাবে যাওয়ার জন্য। টার্গেট অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক ইউজ করে আমাদের একটা নতুন ট্যাবে যাওয়ার জন্য। এখন এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে যদি আমি ফেসবুক লিখি তাহলে কি নাম ট্যাক্সটা শো করবে না, ট্যাক্সটা শো করবে। হ্যাঁ, এখানে যদি আমি ফেসবুক লিখি তাহলে ফেসবুক ট্যাক্সটা শো করবে। এই যে ফেসবুক ট্যাক্সটা শো করতেছে, কারণ আগেও অ্যাঙ্কর ট্যাগ দেওয়া আছে। অ্যাঙ্কর ট্যাগের জন্য এখানে CSS লেখা আছে, ফন্ট সাইজ এত দিই না, 20 করে দিই, ফন্ট সাইজ দেওয়া আছে, সেই জন্য এত বিশাল দেখাচ্ছে। এই যে ফেসবুক, এখন আমি চাইলে এখানে ফেসবুক না লিখে একটা আইকন থাকবে, ওই আইকনের উপর ক্লিক করলে ফেসবুকে যাবে, মানে ফেসবুকের আইকন থাকবে। তো কিছুক্ষণ আগে আমরা ফেসবুকের আইকন নিয়ে আসছিলাম, উপরে যদি যাই, এটা হচ্ছে ফেসবুকের আইকন আমাদের, না এটা তো বাই নাও, এটা যে ফেসবুকের আইকন, এটাকে কপি করলাম, এই যে HTML কোডটাকে কপি করব। কপি করে আমরা অ্যাঙ্কর ট্যাগে যেখানে টেক্সট লিখি
ওইখানের ভিতরে পেস্ট করে দিব, টেক্সটটাকে ডিলিট করে দিই, ওইখানে আমি আইকনটাকে পেস্ট করে দিলাম। তাইলে কীরকম হচ্ছে দেখেন, শুধু আইকনটা আসবে, এই যে আইকন, আইকনের উপর কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন আইকনে ক্লিক করলে কোথায় যাবে? ফেসবুকে যাবে। ক্লিক করলাম, এই যে ফেসবুকে চলে আসছেন। সো আমরা আরেকটা জিনিস দেখে নিলাম কিভাবে আইকন আনবো এবং আইকনের উপর কিভাবে লিঙ্ক করতে পারি। আইকনের উপর লিঙ্ক না, দুনিয়ার যে কোনো কিছুর উপর লিঙ্ক করাইতে পারবেন, হ্যাঁ, কোনো ইমেজের উপরও লিঙ্ক করাইতে পারবেন আপনি। জাস্ট অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যদি ইমেজের উপর করেন ইমেজ ট্যাগ বসাই দিবেন, যদি কোনো আইকনের উপর করেন তাহলে আই ট্যাগের দিয়ে দিবেন, অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আই ট্যাগ দিয়ে দিবেন। কোনো টেক্সটের উপর যদি আপনি লিঙ্ক করতে চান, হাইপার লিঙ্ক করতে চান, তখন আপনি ওই টেক্সটটা লিখে দিবেন, তাইলে ওইটার উপর হয়ে যাবে। তাহলে আজকে এইটুকু। আপনাদের কোনো প্রবলেম থাকলে বলবেন। তারপর আমি আমার স্ক্রিনটা স্টপ করতেছি, আপনারা সবাই ভিডিওতে আসেন। ইয়া নিব, কি বলেন, সবাই ভিডিওতে আসেন। ভাইয়া ছবি আছে, নাচ না আসতে হবে, সবাই যদি ছবি দেন না, এটা আমাকে ইয়া করবে না তো, সাপোর্ট করবে না তো ভিডিওতে আসা। দেওয়া আছে তো। আমরা স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আরো আগে নেওয়ার দরকার ছিল। ওকে, অফ করে দিতে পারেন, আর লাগবে না। কেউ কোনো কিছু বুঝে না থাকলে তাহলে বলেন, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে বলেন, মানে বুঝেন না এরকম হইলে বলেন। হ্যাঁ, নিজে নিজে একটু ট্রাই করতে হবে আবার, অবশ্যই তো ট্রাই তারপরে করতে হবে, বোঝা যাবে। অবশ্যই ট্রাই করতে হবে নিজে নিজে। তো কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ বুঝছি বুঝছি। বুঝছেন, আর ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে আপনারা কাজ করতে হবে, ভিডিও দেখে আপনাদের কাজ করতে হবে। এর তখন প্রবলেম তো আপনাদের গত ক্লাসগুলো করবেন, গত ক্লাসে যেগুলো